10 জনের কাছাকাছি শিক্ষার্থী যোগদান করে ফেলেছেন। আপনাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন আমাদের এই ক্লাসটিতে যোগদান করার জন্য। এবং একই সাথে আপনাদেরকে আহ্বান থাকবে, কে কোথা থেকে আমাদের এই ক্লাসটি দেখছেন অবশ্যই একটু জানানোর চেষ্টা করবেন আমাদের মন্তব্যের ঘরে একটু জানিয়ে দিবেন আপনারা কে কোথা থেকে দেখছেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের অনেক শিক্ষার্থী ইতিমধ্যে জয়েন করে ফেলেছেন। অলিউল্লাহ ভাই আমাদেরকে ভালোবাসা জানিয়েছেন। অন্যরাও একটু কে কোথা থেকে ক্লাসটি দেখছেন একটু জানাবেন। এবং অবশ্যই চাকরি প্রার্থী আপনার যে বন্ধু বান্ধবী সহকর্মী যারাই আছে তাদের সাথে একটু ক্লাসটা শেয়ার করে নেবেন। একটু কষ্ট করে আপনারা যদি তাদের নাম মেনশন করে দিন আপনাদের আমাদের কমেন্ট বক্সে, তাহলেই কিন্তু তাদের কাছেও পৌঁছে যাবে আমাদের এই অসাধারণ সেশনটি। ইনশাআল্লাহ এই সেশনের মাধ্যমে কেমন করে প্রাথমিক শিক্ষক নিয়োগে একটি পূর্ণাঙ্গ সফলতা অর্জন করা যায় সেই বিষয়ে আমরা বিস্তারিত আলাপ আলোচনা করব। স্যার। তো প্রথমেই আমরা আলোচনা করব যে একদম শুরু থেকে যে বেসিক যে জিনিসগুলো আছে। যে আমরা প্রথমে একটু আলোচনা করে নিতে চাই আসলে একদম সহজ যে ব্যাপারগুলো, মানে কেন আপনি শিক্ষক হিসাবে যোগদান করবেন। এই যে শিক্ষকতার যে মহান পেশা, এই পেশায় যোগদান করে আসলে আপনি কি অর্জন করতে চান, এই ব্যাপারগুলোই প্রথমে আমরা একটু আলাপ আলোচনা করতে চাই। আমরা প্রত্যেকেই জানি একটা সমাজ গড়তে হলে বা একটা রাষ্ট্র গড়তে হলে একজন শিক্ষকের মর্যাদা বা একজন শিক্ষকের চাহিদা কতটুকু। আজকের এই ক্লাসটিতে আমরা কিন্তু সেই শিক্ষকতার মহান পেশা এটি নিয়ে কিন্তু আলাপ আলোচনা করার চেষ্টা করছি। আমরা আমাদের এই সেশনটিতে এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলাপ করব। তবে তার আগে আমরা দেখতে পাচ্ছি আমাদের পিছনে স্লাইডে কিন্তু একটা আপডেট আসছে। আমরা স্যারের কাছে ফার্স্টে জানতে স্যার, আপডেটটা কি, কিসের আপডেট? আপডেট হচ্ছে বর্তমানে খুব শীঘ্রই 2-1 মাসের মধ্যেই খুব শীঘ্রই বিশাল একটি সার্কুলার আসতে চলেছে এবং এটাতেও কোটার পরিমাণ খুবই কম থাকবে এবং খুবই ফেয়ার নিয়োগ হবে। এবং এছাড়াও একই সাথে মানে প্রায় পর পরই ব্যাক টু ব্যাক এনটিআরসি এর একটি বিশাল বিশাল একটি সার্কুলার আসতে চলেছে। তো এটাই আমি মনে করি একটা প্রস্তুতি নেবার জন্য একটা মোক্ষম সময়। আচ্ছা আচ্ছা, তার মানে আমরা বুঝতে পারছি স্যার বড় একটা নিয়োগ হতে চলেছে। জি স্যার। আমরা স্যার কিছু পত্রিকাতে দেখেছি, কিছু ফেসবুক গ্রুপে দেখেছি যে স্যার সংখ্যাটা নাকি অনেক বড়, প্রায় 40,000 বা এই জাতীয় একটা সংখ্যা বলা হচ্ছে। অনেক বড় একটা নিয়োগ। তাহলে তো বলা যেতে পারে স্যার যে চাকরি প্রার্থী মানুষজন আছে, অনেক বড় একটা চাকরি প্রার্থী মানুষের একটা চাকরির জোগাড় হতে চলেছে এটির মাধ্যমে। এছাড়া স্যার আমরা আরো যে ব্যাপারটি শুনেছি স্যার, এই এনটিআরসির যে প্রস্তুতি, এটি নিয়ে নাকি আরো অনেকগুলো চাকরির পরীক্ষাতে আমরা নাকি বসতে পারবো স্যার। হ্যাঁ সেটাই। আচ্ছা আচ্ছা, বুঝতেই পারা যাচ্ছে অসাধারণ একটা নিয়োগের সার্কুলার আসতে চলেছে খুব শীঘ্রই। এবং একটি প্রস্তুতির মাধ্যমে বলা যেতে পারে আমরা অনেক বড় একটা কিছু প্রাপ্ত হতে চলেছে। স্যার আমাদেরকে যদি আরেকটু এই ব্যাপারে আপনি জানান। আর একটু বলতে চাচ্ছি যে এই আমাদের যে প্রাইমারির যে প্রস্তুতি যেটি আছে, তো আমাদের যে ক্যারিয়ার এডের যে কোর্স প্ল্যানটা আছে সেটা এমন ভাবে ডিজাইন করা হয়েছে, প্লাস পাশাপাশি বর্তমানে যে সিলেবাসটা রয়েছে বা হচ্ছে আমরা দেখি যে বুয়েট মাঝে মাঝে প্রশ্ন করে, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একই প্রিপারেশনের মাধ্যমে যে আমার হচ্ছে নন ক্যাডারের সবগুলো প্রস্তুতি হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের শুধুমাত্র যে প্রাইমারির যে কোর্সগুলো আছে শুধু সেইটা না, এখানে এনটিআরসিও হয়ে যাচ্ছে। পাশাপাশি হচ্ছে যে আমাদের যে আহ ষাটলিপি কম্পিউটার মুদ্রাক্ষরে 11 থেকে 20 গ্রেডের যে চাকরিগুলো আছে সেগুলো হয়ে যাচ্ছে। সো একই সাথে দেশের পরিস্থিতি যেহেতু স্বাভাবিক হচ্ছে, তো একই সাথে অনেকগুলো সার্কুলার আসতে চলেছে। এটা খুব বড় একটা গুড নিউজ আসলে। আচ্ছা আচ্ছা, চমৎকার চমৎকার। ইতিমধ্যে আমরা কিন্তু আরো একটা ব্যাপার স্যার দেখতে পাচ্ছি। আমাদের কথা শোনার জন্য স্যার, বিশেষত আপনার এই মূল্যবান পরামর্শগুলো পাওয়ার জন্য আমরা কিন্তু দেখতে পাচ্ছি স্যার ইতিমধ্যে প্রায় 20 জনের কাছাকাছি শিক্ষার্থী আমাদের সাথে যোগদান করে ফেলেছেন। আপনাদের কাছে আমাদের একটা বিশেষ অনুরোধ থাকবে, আপনারা কে কোথা থেকে দেখছেন আমাদের এই ক্লাসটা একটু কিন্তু আপনারা মন্তব্যের ঘরে জানিয়ে দেবেন। এবং স্যার কিন্তু চমৎকার একটা কথা বলেছে, আমরা এখানে প্রাইমারি শিক্ষক নিয়োগ নিয়ে কথা বলবো, কিন্তু একটি নিয়োগ দিই 11 থেকে 20তম গ্রেডের যে চাকরিগুলো আছে, অর্থাৎ অনেক জায়গাতেই হচ্ছে মুদ্রাক্ষরিক টাইপিস্ট এইসব পদে কিন্তু নিয়োগ হয়। এগুলোতেও আমরা কিন্তু এই প্রিপারেশনটা নিয়ে কিন্তু আমরা বসে যেতে পারবো পরীক্ষাতে, এবং ইনশাল্লাহ আমরা অবশ্যই সফলতার দিকে যেতে পারবো। স্যার আমরা একটু যদি সামনে আগাই, আর কি কি আছে আমাদের আজকের এই সেশনে? তো এখন এখানে বেশ কিছু পরিবর্তন আসছে বর্তমানে। আচ্ছা যে আগের যে প্রাইমারি প্যাটার্ন পাশাপাশি যে আমাদের যে সুযোগ সুবিধাগুলোতে বেশ কিছু পরিবর্তন আসছে। তো আমরা ইতোমধ্যে বিভিন্ন পত্রপত্রিকা বা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি। এছাড়াও এখন আমরা টু দা পয়েন্টে কিছু জিনিস জানবো।
যেমন এইখানে সহকারী শিক্ষক পদ আগে যেটা বলতো যে সহকারী শিক্ষক, এখন পদটা হয়ে গেছে শুধু শিক্ষক। চমৎকার তো এটা চমৎকার। একটা সম্মানজনক বিষয়। সম্মানজনক বিষয়। দ্বিতীয়ত, এটা আগে ছিল 13তম গ্রেড, আচ্ছা। এখন হয়ে গেছে এটা 12তম গ্রেড। 12। এটা একটা বিশাল বড় একটা বিষয়। দ্বিতীয়ত, এখানে 4 বছর পর পর আপনি প্রতি 4 বছর পর পর এটা হচ্ছে 12তম গ্রেড থেকে চলে আসবে হচ্ছে আপনার 11তম গ্রেডে। 11তম গ্রেডে এখানে সবাই একদম জাস্ট বছর পেরোলে আপনি 11তম গ্রেডে চলে আসতে পারছেন। দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে এখান থেকে শতভাগ প্রধান শিক্ষক হবে। অর্থাৎ এখানে আপনার হচ্ছে যে 10ম গ্রেড সবাই কিন্তু হওয়ার এখানে সুযোগ থাকছে। সুযোগ থাকছে। এছাড়াও যে নারী কোটা সহ অন্যান্য যে কোটাগুলো ছিল, পোষ্য কোটা সহ পরশু। অগুরুত্বপূর্ণ যে কোটাগুলো আছে সেগুলো বাতিল হয়ে গেছে। এখন 93% হচ্ছে আপনার মেধা মেধার ভিত্তিক ভিত্তিতে হবে। নিয়োগ হবে। এবং অনেকে আমরা দেখেছি যে মুক্তিযোদ্ধা অধিকাংশ কিন্তু অনেক বয়স হয়ে গেছে, বয়স হয়ে গেছে। তাদের নাতি নাতনি যে কোটা ছিল সেটাও বন্ধ। সেই ক্ষেত্রে আমরা মনে করি এটার ইফেক্টিভিটি অনেক বেড়ে গেছে। তো বাস্তবে 93%-এর একটু বেশি, বেশি। অর্থাৎ 95-96%ও মেধার ভিত্তিতে নিয়োগ হবে। মেধার ভিত্তিতে। তো এটা আমি মনে করি অনেক বড় একটা ম্যাসিভ চেঞ্জ আসছে, যে একটা কাঠামোগত পরিবর্তন এসেছে এটা। এবং আপনি শুনলে অবাক হবেন, ইদানিং মানে দুপুরে লাঞ্চের ব্যবস্থা করেছে, ঠিক আছে? আমার মনে হচ্ছে আমার অসাধারণ চাকরিতে ব্যাপার। চলে যায়, ঠিক অসাধারণ আছে? আমি ব্যাপার। তো জয়েন না করে অনেক ভুল করেছি, ঠিক আছে? চমৎকার চমৎকার। আচ্ছা, স্যার জয়েন করে ফেলেছেন, কিন্তু আপনারা যারা যারা এখনো জয়েন করেননি তারা কিন্তু এই অফারটা দেখতে পারেন। আমরা দেখতে পাচ্ছি চিঠিপত্র, এই আইডি থেকে একজন মানুষ কমেন্ট করেছেন, তিনি জানিয়েছেন নাইস ডিসকাশন, চমৎকার। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। অন্যরাও যারা আছেন, আপনারা কি কি প্রশ্ন আছে বা কি কি জানতে চান এই চাকরির ব্যাপারটিতে জানাতে পারেন। কিন্তু আমরা আলোচনা করছি প্রাইমারির শিক্ষক নিয়োগে। স্যার আমাদেরকে চমৎকার করে বলে দিয়েছেন যে ভাই, আমাদের গ্রেডটা বেড়ে গেছে। আগে যেটা ছিল 13তম গ্রেড, সেটা এখন হয়ে গেছে 12তম গ্রেড। স্যার জানাচ্ছেন কিছুদিন পর আপনি 11তম গ্রেড, এরপর প্রধান শিক্ষক হলে আপনি 10ম গ্রেড পর্যন্ত আপনার পদোন্নতি হতে চলেছে। এছাড়া আমরা কিন্তু একটা ব্যাপার জানতাম স্যার, যে এই প্রাইমারিতে মেয়েদেরকে নাকি একটু বেশি প্রায়োরিটি দেওয়া হয়, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি ছেলেরাও কিন্তু আমরা এই চাকরিটা পাওয়ার জন্য একটা বড় সড় সুযোগ তৈরি সমান হচ্ছে। অধিকার। সমান অধিকার বাস্তবায়িত হচ্ছে। চমৎকার একটা ব্যাপার স্যার, অসাধারণ। একটু সামনে যাওয়া যায়। আচ্ছা, কেন আমরা সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি নিব, বা আচ্ছা এটা কেন আপনার অন্য চাকরিগুলো বাদ দিয়ে কেন আপনি এটাতে আসতে চাচ্ছেন? আচ্ছা, এইটা কিন্তু স্যারের একটা ভালো প্রশ্ন। স্যার আমাদেরকে জানাচ্ছেন যে আমরা নিয়োগ হতে চাই। স্যার জানিয়েছেন কিভাবে নিয়োগ হবে। প্রশ্নটা হচ্ছে কেন। এই প্রশ্নটা বেশ ভালো স্যার। স্যার আপনি আমরা তো অন্য চাকরিতেও যেতে পারতেন বা যেতে অন্য পারতাম। প্রস্তুতি নিতে পারতেন, অবশ্যই। ব্যাংকের জন্য প্রস্তুতি নিতে। আপনি কেন প্রাথমিক শিক্ষক নিয়োগ এখানে কেন আসবেন? এটা আসলে স্যার, আমরা একটা ব্যাপার কিন্তু খুব ভালোভাবে দেখি। আমরা যত বড় হই না কেন, আমরা যারা বিশ্ববিদ্যালয়ে পড়ি বা বিশ্ববিদ্যালয়ে এসেছে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি, তারাও একটা ব্যাপার দেখতে পাই। বিশ্ববিদ্যালয়ের এই অসাধারণ শিক্ষকদেরকে দেখার পরও মনের মণিকোঠায় কেন যেন ভালোবাসার জায়গাটা, শ্রদ্ধার জায়গাটা ঠিকই কিন্তু ওই ছোট্টবেলা যে শিক্ষকটা পড়িয়েছে, যে মানুষটা সরেও সরে আর ক খ শিখিয়েছে, যে মানুষটা ছোট্টবেলায় কবিতা শিখেছে, প্রথমবার যে স্যারটা ইংরেজিতে ট্রান্সলেশন শিখিয়েছে, যে শিক্ষকটা প্রথমবার আমাদেরকে সরল অঙ্ক শিখিয়েছেন। আমি জানি না আপনার মনে আছে কিনা, ঐকিক নিয়মের কিছু অঙ্ক ছিল। ওই যে একটা অঙ্ক ছিল এরকম, এই যে তৈলাক্ত বাঁশ বেয়ে উঠতে হবে, মনে আছে কিনা আমি জানি না। মানে খুবই অদ্ভুত অঙ্ক ছিল। এরপর স্যার আরো কিছু অদ্ভুত অঙ্ক ছিল। ওই যে একটা ব্যাঙ, ছোট একটা ব্যাঙের অঙ্ক ছিল। একটা ব্যাঙ মানে লাফিয়ে লাফিয়ে হচ্ছে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সে একবার মানে দুই লাফে হচ্ছে, এক লাফে 2 মিটার আগায়, এরপর আবার হচ্ছে 1 মিটার পিছিয়ে যায়। এইভাবে সেটা নির্দিষ্ট দূরত্ব আপনার কাজ কাজ ইনকমপ্লিট ইনকমপ্লিট রেখে চলে যায়। ইনকমপ্লিট এটা চলে যাবে। কোথায় যে শ্রমিকরা যায় আমি আজও জানি না। So, এই কঠিন কঠিন অঙ্কগুলো যে মানুষগুলো পড়াতো, যে মানুষগুলো প্রথম ট্রান্সলেশন শিখেছিল, যে মানুষগুলো প্রথমবারের মতো আমাদেরকে স্যার এই গণিতের ইংরেজির এই জ্ঞানগুলো দিয়েছিল। এরপর যদি স্যার আমি বলি স্যার, ইতিহাসের যে ব্যাপারটা, মানে মনে করেন স্যার আমাদের প্রথম ব্রিটিশ উপনিবেশ, কিংবা মনে করেন স্যার মুক্তিযুদ্ধের ব্যাপারগুলো, কিংবা বাংলাদেশের কোথায় কি আছে, প্রথমবার আমাদের কিন্তু এই প্রাইমারি শিক্ষকরাই শেখান। যার কারণে বলা যেতে পারে শিক্ষার যে ভিতটা আমাদের মনের মধ্যে কিন্তু প্রথমবার এই শিক্ষকরাই আমাদের মধ্যে রূপে দেন। এছাড়া আমি আরেকটা ব্যাপার দেখেছি স্যার, গ্রামাঞ্চলে সাধারণত এই প্রাইমারি শিক্ষকদের একটা অসম্ভব সম্মান আছে। আমি জানি না আপনি দেখেছেন কিনা স্যার, বিয়ের বাজারে। বিয়ের বাজারে একটা বড় সড়ো সম্মান আছে, এটাও ঠিক। স্যার একটা চমৎকার কথা বলেছেন, বিয়ের বাজারে একটা বড় সড়ো সম্মান আছে। এটার পাশাপাশি স্যার, মানে ধরেন কোনো একটা সমস্যা হয়েছে, মানে গ্রাম্য যে সালিশ সবকিছুতে মানে আলাদা একটা সম্মানের চাকরিটা রয়েছে। মানে আমরা তো সবসময় শুধু স্যার সুযোগ সুবিধার কথা চিন্তা করি, যেটা আপনি আগে বলে ফেলেছেন, যে গ্রেডের মাধ্যমে কিন্তু আমরা সুযোগ সুবিধা সবকিছু পাচ্ছি। এর পাশাপাশি
শিক্ষকতা আমার কাছে মনে হয় প্রাইমারি শিক্ষকরা আলাদা একটা সম্মান পান, গ্রামাঞ্চলের মানুষদের কাছে আলাদা একটা ভালোবাসা আচ্ছা, পান। শুধু সম্মান দিয়ে কি পেট ভরবে? আরো তো অনেক কিছু দরকার। এইটা হচ্ছে একটা ভালো কথা বলেছেন, এইটা আপনি জানান স্যার। আর কি কি আছে এখানে সম্মানের পাশাপাশি যদি বলেন। আচ্ছা, শুধুমাত্র যেমন আমরা যখন যে কোনো ভাইভাতে একটা প্রিপারেশন নিই, যেমন ভাইভাতে কোনো প্রশ্ন উত্তর দিতে গেলে আগে হচ্ছে যে আমরা বলি যে দেশপ্রেম, আমি হচ্ছে স্বাভাবিক, সমাজ যেটা আমি বলেছি স্যার। সোশ্যাল ওয়ার্ক করতে চাই, এটা কিন্তু আসলে না। আগে হচ্ছে আমার স্পেসিফিক্যালি হচ্ছে যে আমার এখানে আমার মোটিভটা কি, যে স্বার্থ আছে, এখানে আমি যে বেশ কিছু সুযোগ সুবিধা আছে সেটাও নিতে চাই, পাশাপাশি আমি সোশ্যাল ওয়ার্ক করতে চাই, দেশপ্রেম অবশ্যই করতে চাই। তো এই জন্য আমরা আগে একটু দেখি যে আপনি অবশ্যই যেটা অবশ্যই বললেন এটা অবশ্যই। অবশ্যই দরকার। পাশাপাশি আমরা যেটা বলবো যে আমার হচ্ছে এক নম্বরে এনটিআরসি এর প্রিপারেশন, যে আপনার নন ক্যাডারের সকল, অলমোস্ট সকল নন ক্যাডারের যে প্রিপারেশন। যে লিখিত যে পার্টটা আছে, এটার লিখিত পার্টটার প্রিপারেশনটা এখানে হয়ে যাবে। আচ্ছা পাশাপাশি এখানে যদি আপনার বিভিন্ন প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে, যে কম্পিউটার, তারপর হচ্ছে ষাটলিপি বা অন্যান্য যে বিষয়গুলো আছে, এগুলো যদি হয়ে যায়, তাহলে কিন্তু আমার মোটামুটি সবগুলো চাকরির জন্য ফিট হয়ে যাবে। আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে আমরা যেটা করি আর কি, কিছুদিন ব্যাংকের জন্য প্রিপারেশন নেই, কিছুদিন বিসিএস এর জন্য প্রিপারেশন নেই, কিছু কিছুদিন হচ্ছে এনটিআরসি এর জন্য প্রিপারেশন, এইভাবে না। বিষয়টা হচ্ছে আমাকে একটা প্রিপারেশন, ঠিক আছে, আচ্ছা আচ্ছা। যে কথা আছে না, একটি সন্তানের বেশি নয়, না হলে আরো ভালো হয়। না না, না হলে আরো সমস্যা হয়। আচ্ছা আচ্ছা, তো এখন এখন আমরা দেখবো যে একটা প্রিপারেশন, জি। ঠিক আছে, একটা প্রিপারেশন বা একটা প্রিপারেশন আমি এক প্রস্তুতিতেই পুরোটা যেন পুরোটা হয়। হয়ে যায়, জি। ঠিক আছে, এটা একটা বিষয়। দ্বিতীয় যে বিষয়টা আছে যে প্রমোশনস, আচ্ছা প্রমোশনস বর্তমানে যে সরকার আমাদের শিক্ষকদের গুরুত্বটা বুঝতে পেরেছে, এবং আমাদের যে এই ক্ষেত্রে মানে পরবর্তী গভর্নমেন্ট বা বর্তমান গভর্নমেন্টও এই বিষয়টা নিয়ে খতিয়ে দেখছে। আচ্ছা ইতোমধ্যে যে লাঞ্চের ব্যবস্থা, তারপর হচ্ছে সম্মানের ব্যবস্থা, প্রমোশনের ব্যবস্থা, অ্যাসেল, অন্যান্য দিক দিয়ে তাদের যাতে ইমপ্রুভমেন্ট করা যায় বা টোটাল শিক্ষা সেক্টরটা যদি ইমপ্রুভ করা যায়, সেটা নিয়ে তারা কিন্তু কনসার্ন। আচ্ছা। এবং বিভিন্ন এই রাজনৈতিক ক্ষেত্রে দলের স্যার, হ্যাঁ, আমি দেখেছি যে এখানের বিভিন্ন দফার মধ্যে এই জিনিসটা উল্লেখ করা হয়েছে। উল্লেখ করেছে। এই এবং ক্ষেত্রে স্যার আমার একটা প্রশ্ন আছে স্যার, অবশ্যই আপনার আলোচনার মধ্যে আমি জানতে চাই স্যার, অন্যান্য অনেকগুলো চাকরিতে আমরা দেখতে পাই স্যার উৎসব ভাতা এগুলো থাকে। তারপর হচ্ছে স্যার অনেকগুলোর মধ্যে আমরা দেখতে পেয়েছি থাকার যে মানে বাসস্থানের জন্য একটা ভাতা দেওয়া হয়, স্বাস্থ্য ভাতা দেওয়া হয়। এই সুযোগগুলা এখানে কেমনটা থাকছে? এটার বেসিক্যালি যে আমরা যখন দেখি যে যারা হচ্ছে রাজস্ব থেকে বেতন পায় আর কি, আচ্ছা আচ্ছা। গভর্নমেন্টের জি জি। যে রাজস্ব থেকে যারা বেতন পায়, অর্থাৎ যে আইবাসের মাধ্যমে, আচ্ছা যারা হচ্ছে যে, এটা আগে অডিটরও ছিল, আমি এই জন্য বলছি আর কি। জি জি, অবশ্যই এগুলো আমাদেরকে জানতে হবে স্যার, এগুলো আচ্ছা, তো ক্লিয়ার করতে যারা হবে। হচ্ছে মোট কথা হচ্ছে রাজস্ব থেকে বেতন পায় বা আইবাসের মাধ্যমে যারা স্যালারি পায়, তাদের যে বেতন স্ট্রাকচারের মধ্যে আপনার হচ্ছে 60 to 65%। আচ্ছা ঢাকা টু ঢাকার বাইরে, ঢাকার মধ্যে হচ্ছে আপনার 65%, ঢাকার বাইরে হচ্ছে 60%, এরকম একটা বা 55 বা 60% ভাগ আছে। আচ্ছা তো এইটা হচ্ছে বাসা বাসা ভাড়া বাবদ পাবে, বা এখানের মধ্যে চিকিৎসা ভাতাও পাবে, টিফিন অ্যালাউন্স পাবে। তবে ব্যাংকে একটা কিন্তু আলাদা মানে লাঞ্চ ভাতা দেয় আলাদা, আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে অন্যান্য চাকরিতে পাওয়া যায় না, তবে এটা এখন সহকারী শিক্ষকদের ক্ষেত্রে এটা পাওয়া যাচ্ছে, আচ্ছা আচ্ছা, তার মানে ঠিক হচ্ছে আছে। এই সুযোগগুলো যেগুলো আমরা সাধারণত ছোটবেলা থেকে জেনে হ্যাঁ, আসি উৎসব ভাতাও সবই এটার থাকছে। মধ্যে, এই এই রাজস্ব এটার মধ্যে উৎসব ভাতাটাও ইনক্লুড হবে। আচ্ছা আচ্ছা, তার মানে সবকিছু এটার মধ্যে সবই আছে, প্যাকেজ উৎসব আছে। ভাতা, স্বাস্থ্য ভাতা কিংবা হুম। হচ্ছে বাসস্থান ভাতা সবকিছুই থাকছে। চমৎকার, জি স্যার, এবার যদি একটু আগান আপনি। তারপরে হচ্ছে যে 93% যে আচ্ছা, কোটা, ওটার ব্যাপারটা মানে বলেছেন স্যার। মেধার ভিত্তিতে 93% প্লাস, এবং ফেয়ার নিয়োগ হবে। আচ্ছা আচ্ছা এবং আচ্ছা সাধারণত আমরা দেখি যে উপজেলা ভিত্তিক বা ডিসি অফিসে নিয়োগ হয়। তো আচ্ছা সেই ক্ষেত্রে আমাদের এটা ফেয়ার হওয়ার সুযোগটাই অনেক বেশি। আচ্ছা আরো একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে এখানে শুধুমাত্র এমসিকিউ পরীক্ষার মধ্যে, এখানে কোনো রিটেন পরীক্ষা নেই, আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে। তার মানে তো হচ্ছে অনেকে লিখিত দেখা আর যায় যে রিটিন হাতের নাই। লেখাতে দুর্বলতা থাকে, হাতের লেখাতে দুর্বলতা থাকে, বা হচ্ছে লেখার গতি কম থাকে, বা স্পষ্ট করে বা গুছিয়ে লিখতে পারে না, জি বা ফ্রি হ্যান্ড রাইটিং এর দুর্বলতা আছে, তারা কোথাও চাকরি পায় না। জি। তো তাদের জন্য একটা বড় একটা সুযোগ হচ্ছে প্রাইমারিতে শুধু এমসিকিউ হবে। শুধু এমসিকিউ, এমসিকিউ প্লাস ভাইভা। এখানে অ্যারাউন্ড 75% বা 70 এবং 25 নাম্বার হচ্ছে সাধারণত ভাইভাতে থাকে। আচ্ছা এবং আচ্ছা আমরা পাশাপাশি আমরা কিন্তু ভাইভা নিয়েও আমরা হচ্ছে সেশন করব, আলোচনা করব, সাপোর্ট দিব, আচ্ছা। ঠিক এই আছে। ক্ষেত্রে স্যার আরেকটা ব্যাপার জানার আছে, এই যে এমসিকিউটা স্যার অনেকগুলো চাকরিতে দেখতে পাই বিভিন্ন অদ্ভুত অদ্ভুত টপিক আসে, মানসিক দক্ষতা কিংবা হচ্ছে স্যার অদ্ভুত অদ্ভুত পাজল টাজল সলভ করা লাগে। এইখানে কি কি থেকে এমসিকিউ আসবে যদি বলে দিতেন। আচ্ছা, এইখানে এমসিকিউ আমরা ইতোমধ্যে যে আমাদের যে ক্যারিয়ার এটার যে কোর্স প্ল্যান আছে, জি জি, সেটাতে অলরেডি আমরা হচ্ছে টপিক গুলো বিস্তারিত আলোচনা করা হয়েছে। অবশ্যই। পাশাপাশি আমরা আরো দেখব, এবং এইখানে একটা বিষয়টা হচ্ছে যে আমরা একটা জিনিস সবসময় মাথায় রাখবো, যে দুইটা বিষয়। জি একটা হচ্ছে যেগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে,
যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে, ঠিক আছে, জি। সেগুলো আমরা একটু বেশি গুরুত্ব দিয়ে করবো। চমৎকার। ওকে, যেগুলো কম গুরুত্বপূর্ণ সেগুলো জাস্ট আমরা টাচ করে জাস্ট আমরা এগুলি কিছু ধারণা নিব শুধু। জাস্ট আইডিয়া নিব। আচ্ছা, চমৎকার। মানে হচ্ছে আমরা সবগুলা জিনিস সম্পর্কে আইডিয়া থাকবে, কিন্তু গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমরা একটু গুরুত্ব দিয়ে পড়বো। যেমন ক্লাসের ক্ষেত্র, যেমন নাম্বার সিস্টেম থেকে আমাদের, যেমন আমরা ম্যাথের কথা একটা এক্সাম্পল ধরি, যে ম্যাথে আপনার হচ্ছে বীজগণিত পাটিগণিত সবগুলো আলোচনা করা হবে, কিন্তু অবশ্যই। আমরা নাম্বার সিস্টেম নিয়ে আমরা শুরুতে দুইটা ক্লাস রেখেছি। আচ্ছা। কেন দুইটা ক্লাস রেখেছি? কারণ পাটিগণিতে সবচেয়ে বেশি প্রশ্ন আসে নাম্বার সিস্টেম নাম্বার থেকে। সিস্টেম থেকে। এই জন্য আমরা প্ল্যান করে ওইটাতে গুরুত্ব বেশি দিয়েছি। বুঝতে আবার পেরেছি। আমরা হচ্ছে ধরেন আপনার যে ইংলিশের ক্ষেত্রে, যেমন হচ্ছে সবাই হচ্ছে যে যে মেমোরাইজিং পার্টটা থেকে প্রচুর প্রশ্ন আছে, কিন্তু কোনো কোচিং এ কিন্তু এটা নিয়ে আলাদা কোনো ক্লাস হয় না, তো আমরা কিন্তু আলাদা ক্লাসের ব্যবস্থা করেছি। ব্যবস্থা করেছি, ঠিক আছে। চমৎকার একটা ব্যাপার। অর্থাৎ আমরা বুঝতে পারছি আমাদের সাথে যে সকল শিক্ষার্থীরা আছে তারাও কিন্তু এই ব্যাপারটাতে আমি নিশ্চিত সবাই আপনারা একমত হবেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে প্রায় 20 জনের কাছাকাছি শিক্ষার্থী জয়েন করে ফেলেছেন। আমাদের হালিসুর ভাই তিনি জানাচ্ছেন তিনি খুলনা থেকে আমাদেরকে দেখছেন, চমৎকার। তার খুলনা, মানে আমাদের আলোচনাটা খুলনা পর্যন্ত খুলনা পৌঁছে পর্যন্ত গেছে। পৌঁছে গেছে। আরেকজন হচ্ছে রোমান খান, উনি আচ্ছা আচ্ছা। কাপাসিয়া গাজীপুর থেকে। কাপাসিয়া আমার গাজীপুর। বাসা গাজীপুর, এখান থেকে যুক্ত আচ্ছা আচ্ছা, হয়েছে। আপনার এলাকার মানুষ তাহলে। আচ্ছা, তারপর হচ্ছে হাসিব আমলা, উনি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হয়েছেন। চাঁপাইনবাবগঞ্জ আমার আচ্ছা। এলাকা। আচ্ছা, শফিকুল ইসলাম সাউন্ড সমস্যা, আচ্ছা আমরা এটা নিয়ে কাজ করব। আচ্ছা, এখন মনে হয় ক্লিয়ারলি শুনতে পাচ্ছে সবাই, একজন জানিয়েছে আচ্ছা, কিন্তু ক্লিয়ারলি মেহেদী শুনতে হাসান পাচ্ছে প্রিয় কিনা। দুই স্যার চমৎকার ক্লাস নিয়ে থাকেন। আচ্ছা। ধন্যবাদ। অনেক অনেক আচ্ছা, ধন্যবাদ। আমাদের কিন্তু ইউনিভার্সিটির, ঠিক আছে, আর হচ্ছে বড় ভাই, আমি ইউনিভার্সিটির ছোট যেহেতু, ভাই। হ্যাঁ সেহেতু হচ্ছে মিলে যায় আর কি, ঠিক আছে। ওকে, তারপরে আমাদের সাথে যুক্ত হয়েছেন খুলনা থেকে। আচ্ছা, ক্যারিয়ার এইডের অন্যান্য ব্রাঞ্চ থেকে যারা যারা যুক্ত হয়েছেন ক্যারিয়ার এইডের প্রতিষ্ঠানে, সবাই একটু কমেন্টে জানান, আমরা আমাদের প্রতিষ্ঠানের সবাইকে একসাথে করতে চাচ্ছি। আচ্ছা, আমরা ঠিক কিন্তু আছে। দেখতে পাচ্ছি আমাদের আরেকজন ভাই ইব্রাহিম খান হিমালয়, তিনি কে জানিয়েছেন কোথা তিনি থেকে যুক্ত হয়েছেন বগুড়া একটু থেকে আছেন। জানাবেন। চমৎকার, অনেক জায়গা থেকে আছেন। আচ্ছা ভাইরা, আপনারা কিন্তু একটা জিনিস বুঝতে পারছেন, যেসব ভাই এবং আপুরা আছেন তারা কিন্তু একটা জিনিস বুঝতে পারছেন। স্যার চমৎকার একটা কথা বলেছেন। অন্যান্য অনেক কোচিং এ আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে ভাই একটা সিলেবাস আছে, সবকিছুর একটা সিলেবাস আছে। আমরা দেখতে পাই বিসিএস এর একটা সিলেবাস আছে, বা এনটিআরস এর একটা সিলেবাস আছে, বা বলা যেতে পারে আমাদের এই শিক্ষক নিয়োগেরও একটা সিলেবাস আছে। আমাদের যারা যারা এই পরীক্ষা নেয়, যে মন্ত্রণালয়, যে কর্তৃপক্ষ, পিএসসি যারাই পরীক্ষা নেয়, তারাই কিন্তু আমাদেরকে একটা সিলেবাস ধরিয়ে দেয়। প্রতিটা কোচিং এ যে কাজটা করার চেষ্টা করে, গড়পড়তা ওই সিলেবাসটা ধরে এক নাগাড়ে পড়িয়ে যেতে থাকে। কিন্তু যে ব্যাপারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সিলেবাসের প্রত্যেকটা টপিক থেকে কিন্তু সমান সংখ্যক প্রশ্ন আসে না। কোনো একটা টপিক থেকে দেখা যায় প্রশ্নের সংখ্যা থাকে বেশি, কোনো একটা টপিক থেকে দেখা যায় কিছুটা ডিপলি কোশ্চেন আসে, কোনো একটা টপিক থেকে দেখা যায় ভাই কম ডিপের প্রশ্ন আসে। ঠিক আছে, যেমন আমি একদম স্পেসিফিকলি বলি, আমি সাধারণত সাধারণ জ্ঞানের ক্লাসগুলো নিয়ে থাকি, যার কারণে আমি দেখেছি গত বছরগুলোতে, মানে বিগত যে বছরগুলোতে, সেই বছরগুলোতে প্রত্যেকটা বছর যেই ব্যাপারটাতে ফোকাস করা হতো সেটা হচ্ছে উন্নয়ন। আপনি দেখবেন প্রশ্নপত্র ঘাটলেই কেন যেন উন্নয়ন উন্নয়ন একটা ঘ্রাণ বেরোতো বা গন্ধ বেরোতো। ঠিক আছে, এখনকার যে প্রশ্নগুলো আছে, আপনি যদি বিগত এই অল্প কিছুদিনের মধ্যে যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলো যদি ঘাটেন প্রশ্নপত্রে, আপনি দেখবেন কেমন করে যেন প্রশ্নপত্রে জুলাই বিপ্লবের একটা প্রভাব আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ ব্যাপারটা খুব পরিষ্কার। ব্যাপারটা হচ্ছে প্রশ্নপত্রে কোন ব্যাপারটা আমরা গুরুত্ব দিব, যেটা স্যার খুব ভালো করে বলেছেন, সংখ্যা পদ্ধতিতে আমরা যেটা দেখেছি কোন ব্যাপারটা গুরুত্ব দেব, ঠিক এই ব্যাপারটা কিন্তু আমরা বলার চেষ্টা করছি। অন্যান্য কোচিং এর মতো প্রতিটা টপিক গড়পড়তা না পড়ে গিয়ে গুরুত্ব দিয়ে আমাদেরকে পড়তে হবে। একদম ঠিক কিনা স্যার? আচ্ছা, এরপরে স্যার আর কি কি সুযোগ সুবিধা আছে? আরো একটা সুযোগ সুবিধা হচ্ছে, এটা আমার জন্য সবচেয়ে পছন্দের, সেটা হচ্ছে ছুটি নিতে হবে বেশি বেশি। ঠিক আছে। চমৎকার। কিরকম ছুটি থাকে স্যার? এইখানে হচ্ছে যে একটা কথা আছে, প্রবাদ আছে এরকম, 6 মাস ক্লাস 6 মাস ছুটি। আচ্ছা, ঠিক কেমন আছে। করে স্যার, এটা তো কিভাবে? এইখানে যদিও তার কারণে হয়তো সম্মানিত শিক্ষকগণ হয়তো এটার জন্য যে কিছু মানে বয়স শেষ হয়ে হুম বা হুম। পেনশনের সময় কিছু ভাতা কম পেয়ে থাকে, আচ্ছা আচ্ছা। কিন্তু তারা হচ্ছে যে সুযোগ সুবিধা যেটা পেয়ে থাকে, যে সময়টা পায়, সেই সময়টাতে তারা ক্রিয়েটিভ কোনো কাজ করতে পারে, লেখালেখির কাজ করতে পারে, লেখালেখি করতে বা হচ্ছে নিজের যে শখ বা প্যাশন আছে সেটা কাজ করতে পারে, কিন্তু অন্যান্য চাকরিতে কিন্তু এই সুযোগটা পায় না। যেমন আমরা, আমি যে চাকরিতে আছি, তো এখানে যে লিমিটেশন আছে, এখানে ধরেন আপনার আমি আমার যে জায়গাটা আছে এর বাইরে কিন্তু কোনো কিছু চিন্তা করতে পারি না। চিন্তা তো করতে পারি। এখানে কিন্তু মোটামুটি যে নিজের পরিবারকে সময় দেওয়া যায়, বা হচ্ছে প্যাশন নিয়ে কাজ করা যায়, বা ফ্রি টাইমে অন্যান্য কাজ করা আর যায়, এই এমনিতেও স্যার সুযোগটা আছে। এই ছুটিটা ছাড়াও আমরা যেটা দেখি ছোটবেলা থেকে স্যার, আমি যেটা দেখতাম আমাদের হচ্ছে দুইটা শিফটে স্যার ভাগ করা থাকতো। তো যেই সকল স্যাররা মর্নিং শিফটে থাকতেন, আমি দেখতাম যে স্যাররা হচ্ছে সকালবেলায় আসতেন 7টা 8টার দিকে,
এরপর দেখা যেত এই স্যাররা যে কাজটা করতেন 7টা 8টার দিকে এসে তারা কেমন করে যেন 12টা 1টার মধ্যে মানে মর্নিং শিফট শেষ হলেই স্যাররা কিন্তু ছুটি পেয়ে যেতেন। এরপর দেখা যেত স্যার মর্নিং শিফটের স্যাররা চলে যাওয়ার পর ডে শিফটের স্যাররা কিন্তু আর সকালে আসতেন না, তারা দেখা যেত এই 11টার দিকে আসতেন। তাকে এগুলো বললে চাকরি থাকবেন না। না 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 না, এটা কিন্তু দেখে আসছি স্যার, দেখে আসছি। এই সত্য কথা, ছুটিটা থাকছে, সত্য কথা সবসময় বলতে হয় না। এই ছুটিটা কিন্তু থাকছে স্যার। আচ্ছা তারপর। আরো একটা গ্রেট অপরচুনিটি যেটা আমার সবচেয়ে পছন্দের, মানে আমার গভর্নমেন্ট জব এই কারণে পছন্দের যে এই ট্রেনিং গুলা সেশন গুলা আমি খুব এনজয় করি। আচ্ছা আচ্ছা পাশাপাশি হচ্ছে আপনার বিএড পরীক্ষা দেওয়া যায়, আর নিজের গ্রেড প্রমোশন করা বা হচ্ছে অন্যান্য সুযোগ সুবিধা বা বিভিন্ন প্রকল্পে কাজ করা যায়। তারপরে হচ্ছে গভর্নমেন্টের বিভিন্ন প্রকল্প সহ, তারপরে হচ্ছে গভর্নমেন্টের যে আপনার মিনিস্ট্রিতেও কাজ জি। করার সুযোগ আছে, যাদের পারফরমেন্স ভালো বা হচ্ছে ভালোভাবে কমিউনিকেট করতে পারে তারা হচ্ছে আপনার এইখান থেকে কিন্তু আরো অনেক অপরচুনিটি বা বিভিন্ন ট্রেনিং এর একটা প্রজেক্টে, ব্যবস্থা আছে। বিভিন্ন প্রজেক্টে কাজ করার বা মিনিস্ট্রিতে কাজ করার এখান থেকে সুযোগ মিলতে পারে। চমৎকার। ঠিক আছে। অসাধারণ। আচ্ছা, বুঝতেই পারছি তাহলে স্যার মানে অনেকগুলো হচ্ছে সুযোগ সুবিধা কিন্তু এইখানে আমাদের আছে স্যার। মানে এনটিআরসি অনেকগুলো জায়গা আছে, প্রমোশন আছে, বড় একটা ফেয়ার নিয়োগের একটা সম্ভাবনা আছে। শুধুমাত্র এমসিকিউ অর্থাৎ বলা যেতে পারে আমরা যারা একটু ভাই লেখালেখিতে দুর্বল, হাতের লেখা সুন্দর না, তারা কিন্তু শুধুমাত্র এমসিকিউ দিয়েই আমরা পার পেয়ে যাচ্ছি। স্যার বলেছেন অন্যান্য যে সকল চাকরিতে বেশ একটা চাপ আছে, ছুটি টুটি কিচ্ছু নেই, এখানে কিন্তু সেই ব্যাপারটা দিচ্ছে স্যার, এটা আমার সত্যি ভালো আমাকে লেগেছে। ছুটি দিলে হবে, বেতন না দিলেও চলবে। না না স্যার, বেতন লাগবে স্যার। তারপর সামনে দেখা যাক স্যার কিভাবে আবেদন করবো, একটু যদি বুঝিয়ে বলেন স্যার। আচ্ছা, আবেদন করার নিয়মটা ঠিক সেম অন্যান্য চাকরির মতো, তবে এইখানে আবেদন করার ক্ষেত্রে যেমন আমি দেখেছি, জি। এইখানে অন্যান্য যখন আমরা অনলাইনে আবেদন করব, অনলাইনে পেমেন্ট করব, খুব শীঘ্রই যখন সার্কুলার দিবে 2 এক মাসের মধ্যেই আমরা অনলাইনে আবেদন করতে পারবো। আচ্ছা আবেদন করার ক্ষেত্রে এইখানে এই বছর কি করবে আমি জানি না, তবে সামনের গত আগে যেরকম সিস্টেমটা ছিল, যে এখানে অনলাইনে আবেদন করার পাশাপাশি হচ্ছে যে উপজেলা থেকে আপনার যখন ভাইবা দিতে হয় তখন জি জি। হচ্ছে আপনার প্রথমে আপনি এখান থেকে অনলাইনে আবেদন করলেন, আবেদন করার পরে আপনি হচ্ছে যে অ্যাডমিট কার্ড যেটা আছে নর্মালি অ্যাডমিট কার্ডটা ডাউনলোড দিলেন, দিয়ে আপনি হচ্ছে এক্সামটা দিলেন। যদি আপনি পাশ করেন তখন হচ্ছে ভাইবার আগে ভাই আলাদা একটা নতুন করে হচ্ছে একটা অ্যাডমিট কার্ড প্রদান করেন। আচ্ছা নতুন করে এটা আপনি আপনার উপজেলা থেকে সংগ্রহ করবেন, এবং আচ্ছা আপনাকে ওইখানে অন্য কেউ গেলা হবে না, আচ্ছা। একদম আপনাকে সরজমিনে এখানে থাকতে হবে। নিজে উপস্থিত যেমন হতে হবে। আমি আমার হচ্ছে যে আত্মীয়কে পাঠিয়েছিলাম যে অ্যাডমিট কার্ড নেওয়ার জন্য, তো আমাকে দেয় নাই। তো এই ক্ষেত্রে হচ্ছে যে আপনার হচ্ছে যে নিজের সরজমিনে যেতে হয়। যেতে তো হবে। অন্যান্য ক্ষেত্রে হয়তো গার্ডিয়ান অ্যালাউ করতে পারে, বা ইমার্জেন্সি ক্ষেত্রে এটা হচ্ছে বিষয়। তো এইখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার উপজেলা ভিত্তিক এখানে নিয়োগটা হয়েছে, তো এখানে আবেদন করার সময় উপজেলাটা গুরুত্বপূর্ণ। যে আমরা ভুলে যেমন অন্যান্য চাকরিতে আমরা থানাটা দিয়ে থাকি, এবং আচ্ছা আমি অনলাইনে সব জায়গায় থানা দিয়ে থাকি। আচ্ছা ঠিক আছে, যে আমার হচ্ছে যেমন আমার হচ্ছে যে টঙ্গী থানা, আচ্ছা। তাই না? জি। টঙ্গী থানা, কিন্তু আমি যদি এখানে উপজেলার জায়গায় টঙ্গী লিখে দিই তাহলে এটা কিন্তু ভুল হবে। বুঝতে তো পেরেছি। আমি অন্যান্য চাকরিতে যে এই টঙ্গী থানা, টঙ্গী পশ্চিম থানা এরকম দিয়ে থাকি, কিন্তু এটা আমার হচ্ছে থানা দেওয়া যাবে না, এখানে আমার দিতে হবে কি উপজেলা। উপজেলা, কারণ এই নিয়োগটা হচ্ছে গিয়ে কি উপজেলা ভিত্তিক উপজেলা নিয়োগ, ভিত্তিক এবং নিয়োগ স্যার। সার্কুলারটাও আসে কি উপজেলা থেকে। আচ্ছা উপজেলাতে 30টা পোস্ট ফাঁকা আছে, তাহলে আচ্ছা উপজেলা থেকে আমি 30টা নিয়োগ হবে। আচ্ছা। অন্যান্য জায়গায় হচ্ছে 50টাও হইতে পারে, এই জায়গায় 30টা হইতে পারে, এটা ভ্যারি করে। তো আচ্ছা এই ক্ষেত্রে আমার উপজেলাটা আমি ঠিকঠাক মতো শিওর হয়ে, যেমন আমার আমার হচ্ছে গাজীপুর সদর উপজেলা, তো এটা আমার ঠিকঠাক মতো ফিল আপ করতে হবে যে এটা গাজীপুর সদর উপজেলা কিনা। বুঝতে আর পেরেছি বাকি স্যার। সবগুলা প্রসিজার আগের মতো অন্যান্য চাকরির মতো, আপনারা যে অনলাইনে পেমেন্ট করেন বা টেলিটকের মাধ্যমে পেমেন্ট করেন, সব সিস্টেম আগের মতো। আচ্ছা স্যার, এই হচ্ছে একটা বিষয়। ছোট্ট প্রশ্ন স্যার এই হ্যাঁ ক্ষেত্রে। হ্যাঁ এই অবশ্যই। যে প্রথম যে পরীক্ষাটা হবে স্যার, মানে প্রথম এমসিকিউ যে পরীক্ষাটা হবে, এইটা স্যার আমরা যারা ঢাকায় থাকি তারা কি উপজেলাতে গিয়ে সাধারণত সেন্টার সাধারণত করে? উপজেলাতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে উপজেলাতে গিয়ে হয়তো পরীক্ষাটা দিতে হতে পারে। হুম। আচ্ছা আচ্ছা, চমৎকার স্যার, বুঝতে পেরেছি স্যার। আর আপনি আবেদন করবেন অনলাইনে, আপনি অনলাইনে। পেমেন্ট করবেন অনলাইনে, অ্যাডমিট কার্ড তুলবেন অনলাইনে, অনলাইনে। কিন্তু আপনার পরীক্ষাটা দিবেন হচ্ছে আপনার উপজেলাতে। আচ্ছা আপনার ভাইবাটাও দিবেন আপনার উপজেলাতে বা আচ্ছা, ডিসি অফিসে। চমৎকার। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আর কোনো প্রশ্ন? হ্যাঁ অবশ্যই, মানে তাহলে আমরা যারা স্যার একটু গ্রাম কেন্দ্রিক আছি বা যাদের গ্রামের বাড়ি আছে, তাহলে গ্রামে থেকেই আমরা ওইখানেই মোটামুটি নিয়োগটাও স্যার ওইখানেই তাহলে পাবো, মানে হ্যাঁ, আমার অনেকে হয়তো উপজেলাতেই। ঢাকায় আসতে বদার ফিল করে অন্যান্য চাকরির হুম হুম জন্য, হুম। বা একটা পরীক্ষা বা রিটেন থাকলে অনেকে পরীক্ষায় অ্যাটেন্ড করে না, তো সেই ক্ষেত্রে কিন্তু এখানে অ্যাটেন্ড করার সুযোগটা খুবই সহজ। আচ্ছা আচ্ছা, চমৎকার স্যার, অসাধারণ। আমাদের শিক্ষার্থীরাও নিশ্চয়ই একমত হবেন। শিক্ষার্থীরা, আমি কিন্তু একাই প্রশ্ন করে যাচ্ছি, আমি একা প্রশ্ন করে গেলে কিন্তু হবে না। আমার নিজের অনেক কিছু জিজ্ঞাসা আছে, সেগুলো আমি স্যারের কাছ থেকে জেনে নিচ্ছি। আপনারাও কিন্তু কষ্ট করে এই ব্যাপারটা করতে হবে। আপনাদের যে সকল প্রশ্নগুলো আছে সেগুলোও কিন্তু একটু মন্তব্যের করে জানিয়ে দেবেন।
আমরা দেখতে পাচ্ছি আমাদের জুথি আপু রাজশাহী থেকে দেখছেন, অনেক অনেক ধন্যবাদ আপুকে। অন্যান্যরা যে যেখান থেকে দেখছেন না কেন, আপনাদের যেই প্রশ্নই আছে একটু কষ্ট করে আমাদের মন্তব্যের খুলে জানিয়ে দেবেন যে আপনি কি জানতে চান এই প্রাইমারি শিক্ষক নিয়োগ সম্পর্কে। স্যার আমরা আরেকটু যদি সামনে যাই, আর কি কি সুযোগ সুবিধা আছে, তো কিভাবে কি করা যেতে পারে? তারপরে এই পর্যায়ে আমরা আলোচনা করব যে সিলেবাস নিয়ে, এবং সিলেবাস সংক্রান্ত কারো কোনো প্রশ্ন থাকলে আর সেই জিজ্ঞাসাগুলো আমরা নিব কমেন্ট সেকশন থেকে। ওকে, প্রথমে আমরা দেখবো যে এটার সিলেবাসটা কি কি আছে। জি। সিলেবাসটা প্রথমে আমরা দেখব, এখানে আপনার হচ্ছে যে ইংরেজি ইংলিশ, স্বাভাবিক। তারপরে হচ্ছে আমার এখানে আছে ম্যাথ, এখানে হচ্ছে আমার হচ্ছে জিকে, তারপরে হচ্ছে আমার এখানে বাংলা। বাংলা। তো মোরলেস এখানে হচ্ছে আপনার সব মিলিয়ে আপনার প্রায় 75টা প্রশ্ন আসবে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, তো ভ্যারি করে এক একটা জায়গা থেকে এখানে ওভারঅল 75টা প্রশ্ন আসবে। তো সেই ক্ষেত্রে ইংলিশে বিস্তারিত কি, ম্যাথে বিস্তারিত কি, এটা আমাদের যে কোর্স প্ল্যান যেটা আছে গাইডলাইন সেখানে আমরা দেখতে পাবো। আমরা দেখবো। জি। জিকে যে বিষয়টা আছে, আমাদের আমাদের যে ক্যারিয়ার এইডের যে পেজ আছে, মানে ক্যারিয়ারের যে কোর্স প্ল্যানটা আমরা সাজিয়েছি, সেখানে আমরা দেখবো। এখানে আমরা দেখবো। এবং বাংলাতেও কি কি বিষয় আসবে এমসিকিউর ক্ষেত্রে, এই হচ্ছে বিষয়। আচ্ছা পাশাপাশি ভাইভাতে 25 নাম্বার থাকবে, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো। আচ্ছা, ঠিক আছে ভাই, ওটা আমরা পরে আলোচনা করলাম। স্যার এক্সামটা কারা নিতে পারে, যে এক্সাম টিকা দিচ্ছেন কারা নিবে এক্সাম? আচ্ছা, এটা আসলে এই মুহূর্তে বলা সম্ভব না। এটা কঠিন এটা অবশ্যই। আসলে এই মুহূর্তে বলা সম্ভব না, ঠিক করে বলা সম্ভব না। তবে যেহেতু এখানে প্রায় 8-10 লাখ ক্যান্ডিডেট পরীক্ষা দিতে পারে, তো সেই ক্ষেত্রে আমরা আশা করছি যেটা আপনার বুয়েট নিতে পারে। আচ্ছা আচ্ছা, তার মানে বুয়েট নিতে পারে বা অন্য কোনো প্রতিষ্ঠানও নিতে পারে। মানে তো যারাই বুয়েট নি- নেওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। আচ্ছা আচ্ছা। কারণ আমি মনে করি যে এতগুলা পরীক্ষা বা ক্যান্ডিডেট নেওয়ার ক্যাপাসিটি সাধারণত বুয়েটেরই থাকে, এটা আমরা দেখেছি আর কি। তো সেই ক্ষেত্রে বুয়েটের যে বিগত বছরের প্রশ্নগুলো আছে, বুয়েটের বিগত বছরের প্রশ্নগুলো আছে, এগুলাতে আমরা একটু গুরুত্ব বেশি দেওয়ার ফোকাস চেষ্টা দিতে করব। হবে। না, আমরাও গুরুত্ব দিব শুরুতে, এবং শেষে যদি প্যাটার্ন চেঞ্জ হয় তাহলে শেষের দিকে আমরা স্পেশাল কিছু ক্লাস নেব। চমৎকার স্যার, চমৎকার। স্পেশাল ক্লাস নিব বা গাইডলাইনের আমরা কিছু, যে আমাদের যে আপনার যে জুম জুম মিটিং আছে, জি। জুম মিটিং এ এবং আমাদের যে ফেসবুকে যে সিক্রেট গ্রুপ আছে, সিক্রেট পেপার। এই সিক্রেট গ্রুপে আমরা হচ্ছে ওই প্যাটার্নটা নিয়ে আমরা স্পেশালি আলোচনা করব। চমৎকার। এবং তারা যখন মানে তাদের স্ট্র্যাটেজি চেঞ্জ করবে বা এক্সাম টেকার চেঞ্জ করবে, আমরাও কিন্তু আমাদের স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজিটা চেঞ্জ চেঞ্জ করে ফেলবো। ঠিক আছে, তো ইন জেনারেল আমরা যেটা করব, আমরা দুইটা কাজ করব প্রস্তুতির সময়। আমরা বাসাতেও সেম কাজটা করব এবং জি। আমরা এই প্রতিষ্ঠানেও সেম কাজটা করব। প্রথমত আমরা মানে সবগুলা বিষয় সম্পর্কে একটা বেসিক ধারণা নিব। বেসিক ধরনের। 1 নাম্বার কাজ, মানে প্রশ্ন যেই করুক আমরা মোটামুটি একটা বেসিক ধারণা নিব। বেসিক একটা ধারণা দ্বিতীয় থাকবে। যে কাজটা করব, আমরা বুয়েটকে ফোকাস করে বা বুয়েট যেই ধরনের প্রশ্নগুলো থেকে, কারণ ভোকাবুলারি প্রশ্ন বেশি করে, বেশি করে। সাপোজ হচ্ছে আপনার নাম্বার সিস্টেম থেকে প্রশ্ন বেশি করে, বা হচ্ছে আপনার হচ্ছে যে বীজগণিত একটু কম দেয়, বা তারা যেই যেই জায়গাগুলোতে বা ইতিহাস থেকে একটু কম প্রশ্ন আসে জিকের ক্ষেত্রে। জিকের ক্ষেত্রে। তো নর্মালি হচ্ছে যখন আমরা তখন অন্যান্য যখন বিসিএস দেখি, তখন আমরা সবগুলাতে সমান গুরুত্ব দিয়ে যাই বা সিলেবাস ধরে ধরে যাই। তো এইখানে আমরা একটু ইতিহাসে কম গুরুত্ব দিব, অন্যান্য বিষয়গুলো বা বাংলাদেশের ফেরত একটু বেশি গুরুত্ব দিব। এই হচ্ছে জাস্ট 19 আর 20। তবে এটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, কারণ আমাদের নিলে কম্পিটিশনে এগিয়ে থাকতে ঠিক হবে। আছে। মানে মোট কথা স্যার একটা কথা সহজে বলা যাচ্ছে যে একটা মানসম্মত প্রশ্ন শিক্ষার্থীরা পেতে যাচ্ছে। মানে আপনি তো একদম বুয়েট বলেছেন, বাংলাদেশের একদম বলা যেতে পারে সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর একটি। তো বলা যেতে পারে স্যার এখানে একটা মানসম্মত প্রশ্ন পাওয়া যাবে। সাধারণত আমরা দেখি স্যার অনেকগুলো চাকরিতে, সাধারণত 11 থেকে 20তম গ্রেডের এই চাকরিগুলোতে দেখা যায় মাঝে মধ্যে আইবিএনআই। আইবিএনে, আবার মাঝে মধ্যে দেখা যায় মানে কখনো কখনো দেখা যায় মানে নাম না জানা কোনো প্রতিষ্ঠানকে প্রশ্ন করতে দেয়, অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করে বসে। ওই ঝুঁকিটা কিন্তু এখানে থাকছে না। এই জন্য আমরা এখানে হচ্ছে আপনার বেসিক সবগুলা জিনিস একটু আচ্ছা আচ্ছা, এই ব্যাপারটা আপনি আবার নিশ্চিত করে নিচ্ছেন যদি এরকমও কেউ করে, তাহলে কিন্তু আমাদের বেসিক জ্ঞানটা থাকছে। নট অনলি বাট অলসো। বাটলস, নট অনলি বাটলস, ইংরেজি নিয়েও স্যার আমাদেরকে বলে দিচ্ছেন। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে কঠিন কেউ পরীক্ষা নিক বা হচ্ছে অখ্যাত কেউ পরীক্ষা নিক, যেই পরীক্ষা নিক না কেন, আমাদের বেসিক জ্ঞানও থাকছে, আবার একদম দেশ সেরা প্রতিষ্ঠান প্রশ্ন করলে কেমন করে উত্তর করতে হবে সেই ধারণাও থাকছে। শিক্ষার্থীরা আপনাদের কোনো এই ক্ষেত্রে প্রশ্ন আছে কিনা একটু জানাবেন। আমাদের সাথে অনেক অনেক শিক্ষার্থী যোগদান করে ফেলেছেন, আমরা দেখতে পাচ্ছি প্রায় 30 জনের কাছাকাছি শিক্ষার্থী আছেন। আপনারাও একটু জানান আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা। এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ থেকে আমাদের আমদাদ ভাই যোগদান করেছেন। আমদাদ ভাই অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। অন্যরাও দেখতে থাকুন আমাদের এই অসাধারণ আলোচনা। স্যার একটু যদি সামনে আগায়, আর কি আছে আমাদের জন্য? জি স্যার। কারণটা আমাদের যদি হচ্ছে আলোচনা করেন। যে কেন আমরা হচ্ছে পিছিয়ে পড়ছি বা ব্যর্থ হচ্ছি, বা হচ্ছে আপনার সবাই একই বই পড়ছে, অলমোস্ট একই বই পড়ছে, একই একই বই, গাইডলাইন পড়ছে, একই। কিন্তু তারপরও সবাই মানে পেরে উঠছে না কেন বা ব্যর্থ হচ্ছে কেন, এটার কারণ বলতে আপনি কি মনে করেন? স্যার আমার কাছে যেটা স্যার কারণ মনে হয়, সত্যি কথা স্যার, যেটা আমি হচ্ছে স্যার বিভিন্ন ফেসবুক গ্রুপ দেখি স্যার,
কিছুদিন পর পর একটা নতুন সার্কুলার আসে, আমার কাছে মনে হয় সব বাদ, দুনিয়ার সব বাদ, আমাকে এই চাকরি পেতে হবে। আমি ওই চাকরিতে ঝাঁপায় পড়ি। এর কিছুদিন পর আমি আবার দেখি গ্রুপে আর একটা নতুন চাকরির সার্কুলার আসে, আমি আগেরটা ভুলে যাই, এইটা পেতে হবে স্যার, আমি ওইটাতে ঝাঁপায় পড়ি। অর্থাৎ বলা যেতে পারে আমার চাকরি পাওয়ার ইচ্ছে আচ্ছা, প্রতিটা চাকরির পিছনে থাকে 7 থেকে 10 দিন। এরপর আবার আমি নতুন চাকরির ইচ্ছে ঝাঁপায় আর পড়ি। কোনো কারণ? এবং এইভাবে দেখা যায় স্যার আমার আসলে কোনোটার প্রিপারেশনই হয় না। এবং দিন শেষে স্যার আমি প্রত্যেকটার পরীক্ষাতে বসি, কিন্তু কোনোটাতে কৃতকার্য হই না। আচ্ছা, আচ্ছা। আমার কাছে মনে হয় এইটাই স্যার আমার মূল কারণ স্যার। আপনার ক্ষেত্রে কি মনে হয় স্যার? আমার ক্ষেত্রে কি মনে হচ্ছে তার আগে আমরা দেখবো যে রবি ঠাকুরের কাছে কি মনে হচ্ছে। আচ্ছা, রবীন্দ্রনাথের কাছে কি মনে হয়? আচ্ছা, চমৎকার, এখানে কি লিখেছেন স্যার একটু যদি বলতেন। রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন যে আমরা আরম্ভ করি, শেষ করি না, আচ্ছা, আড়ম্বর করি, কাজ করি না। এ স্যার আমার তাহলে কথাই আমরা বলতেছে হচ্ছে স্যার। যে এই জায়গাটাতে ফোকাস করবো। একদম। ঠিক আছে। তো আমি যেটা মনে করি আর কি, আমি হচ্ছে আমার যে বই আছে বা গাইড বই আছে এটার উপরে আমি এই কোটেশনটা সবসময় লিখে রাখি। স্যার। ঠিক আছে, কারণ হচ্ছে আমরা একটা বই কিনতেছি, বই চেঞ্জ করতেছি। ঠিক আছে, আপনারা জাস্ট আমি ধরলাম যে ক্যারিয়ারের যে আমাদের যে মানে যে লেকচারশিটটা দেওয়া হবে, জি জি। এখানে আমাদের হচ্ছে যে 60 প্লাস আমাদের এখানে লেকচারশিট দেওয়া হবে। আচ্ছা। এই সোহাগ ভাই 60 প্লাস না? জি জি। এবার হচ্ছে নতুন কি 60 প্লাস হবে? জি জি সেটা। এখনো 60 প্লাস, এখনো কাজ চলছে। অলরেডি 60টা আছে এবং সামনে আরো বাড়বে শীটটাতে। সাম্প্রতিক প্লাস কোয়েশ্চেন প্যাটার্ন অ্যানালিসিস এর উপর আরো কিছু শীট থাকবে। এইখানে আমরা যে জিনিসটা দেখবো, এই 60টা শীট যদি আপনি কমপ্লিট করেন ভালো করে, আপনার প্রিপারেশন আমার হচ্ছে যে অলমোস্ট হয়ে যাবে। আচ্ছা, চমৎকার। কারণ আপনি জি। যদি এইটা যদি ভালো করে এইটা যদি বারবার রিভিউ করেন, ঠিক আছে, এটা যদি বারবার রিভিউ করেন তাহলে আপনার অনেক স্ট্রং একটা প্রিপারেশন হবে। পাশাপাশি আমাদের একটা গাইড বই আছে এখানে, আচ্ছা, যেখানে একটা গাইড বই আছে। আচ্ছা, আপনি চমৎকার। একটা বই ভালো করে শেষ করেন। আচ্ছা, এখন আপনার এইখানে আপনার মনে হচ্ছে যে একটা টপিক নিয়ে আমরা আলোচনা করছি, জি। ধরেন আপনার হচ্ছে এইখানে এখানে ধরেন আপনার রাইট ফর্ম অফ ভার্বস আছে। আচ্ছা। আপনি মনে করেন যে এখানে টেন্স নিয়ে আলোচনা করা হয়েছে, তো এখানে আমি মনে করছি যে টেন্সে কিছু জিনিস অ্যাড করতে হবে। তো আমি স্টিকার দিয়ে বা কিছু লিখে এখানে অ্যাড করে নিলাম। আমি একটা বই বা একটা গাইড আমি ভালো করে শেষ করলাম। আচ্ছা। এটা যদি ক্যারিয়ার এইডের হয় আরো ভালো, বা অন্য যে কোনো একটা ভালো মানের গাইডও নিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু বিষয়টা হচ্ছে একটা বই ভালো করে শেষ করতে সম্পন্ন হবে, করতে হবে। একটা ভালো করে শেষ করতে হবে। চমৎকার স্যার। কিন্তু স্যার আপনি যে বললেন শেষ করতে হবে, কিন্তু আমাদের স্বপ্ন আপু কিন্তু আরেকটা কথা বলছে। উনি বলতেছেন ইংলিশ দেখলেই আমার ঘুম পায়। স্যার কিভাবে অ্যাক্টিভ হবে ইংলিশ এটা একটু যদি উনি বলেন। মানে অনেক মিথ্যা কথা বলছে। আচ্ছা। এটা প্রমাণ হচ্ছে উনি টাইপ করছে কিন্তু ইংলিশ। স্যার চমৎকার বলেছে, চমৎকার বলেছে, উনি কিন্তু ইংরেজিতেই বলেছেন, ঠিক আছে। চমৎকার। আচ্ছা, ইংরেজি দেখলে আসলে ঘুমিয়ে পড়া যাবে না, কিন্তু স্যার ঘুমিয়ে না পড়ে আমাদের কিন্তু একটা ইংরেজির প্রতি দুর্বলতা বা ভীতি আছে, একটু যদি এইটা নিয়ে বলতেন স্যার, কিভাবে কাটানো যায়। আচ্ছা, আমরা হচ্ছে সমাধানটা একটু পরে দেখবো। আচ্ছা। আমরা কিন্তু আর কি কি সমস্যাগুলো আছে, যে যে আমাদের প্রবলেমের যে প্রবলেম গুলো জি আছে, জি, আর কি আমরা হতে হচ্ছে পারে? প্রবলেমের যে রুট গুলো আছে, জি। এই প্রবলেমের রুট গুলো আমরা দেখবো যে এখানে আসলে কি কি সমস্যা আছে। প্রবলেমে হচ্ছে আসলে। ঠিক আছে, যে আমরা হচ্ছে শুধু এলোপাথারি পড়াশোনা করে যাচ্ছি, কিন্তু আমরা এখানে অ্যানালাইসিস করছি না আসলে যে সমস্যাটা কি। যেমন আমরা একটা জিনিস পেলাম, বই চেঞ্জ করছে না, বলছি। বই চেঞ্জ করা, তারপর হচ্ছে প্রপারলি শেষ না করা, শেষ না তারপর হচ্ছে ইংলিশের দুর্বলতা হতে পারে, দুর্বলতা, যেটা মাত্র তারপর বললাম। হচ্ছে যে ম্যাথের দুর্বলতা হতে মেয়েদের পারে, আর কি দুর্বলতা। কি হতে পারে। স্যার আরেকটা দুর্বলতা ব্রেনস্টর্মিং করি। হ্যাঁ অবশ্যই, অনেক শিক্ষার্থী আমরা যেটা দেখা যায় পরীক্ষা দিতে ভয় পায়, মানে হচ্ছে বারবার মডেল টেস্ট দেওয়া বা ক্লাস টেস্ট দেওয়া বা উইকলি টেস্ট দেওয়া, এরকম কোনো পরীক্ষা না দেওয়া, এটা একটা কারণ হতে তার মানে হচ্ছে এক্সাম না দেওয়া। পারে। এক্সাম না দেওয়া স্যার, এক্সাম আর না কি দেওয়া। হতে পারে? এরপরে স্যার আরেকটা জিনিস যেটা দেখা যায় সেটা হচ্ছে, আমরা যেটা দেখতে পাই মানে টিচাররা অনেক সময় দেখা যায় মানে আলোচনাটা একটু গদবাঁধা আলোচনায় থেকে যায়। হুম, মানে গদবাঁধা আলোচনা বলতে ধরুন হচ্ছে স্যার টেন্স বর্তমানে পরীক্ষায় কিভাবে আসবে হুম, ওই আলোচনাতে না গিয়ে ওই টেন্সের শুধু রুল স্যার পড়িয়ে যায়, তো গদবাঁধা একটা আলোচনা, হুম। এইটা একটা সমস্যা হতে পারে স্যার। আর কি হতে পারে? আহ আচ্ছা, শিক্ষার্থীরা আপনারাও কিন্তু একটু জানান আর কি কি সমস্যা আপনারা ফেস করেন এই সকল চাকরির ক্ষেত্রে, আপনারা আর কি কি সমস্যা ফেস করেন, আমার মাথায় কিন্তু এগুলো আসছে, ঠিক আছে। আর কি কি সমস্যা আপনারা ফেস করেন। আচ্ছা স্যার, আমার আরেকটা সমস্যা মনে পড়ছে স্যার, নিয়মিত মনে হয় অধ্যবসায় না করা। মানে নিয়মিত পড়া বলতে মানে আমি যেটা বোঝাচ্ছি, দেখা যায় স্যার কিছুদিন আমরা পড়ি, হুম। এরপর দেখা যায় মানে পড়ার আগ্রহটা ঝিমিয়ে পড়ে, আচ্ছা। নিয়মিত এই ব্যাপারটার পিছনে লেগে না থাকা, এই ব্যাপারগুলো আমার কাছে মনে হচ্ছে কারণ স্যার। আমার কাছে আরো একটা কারণ মনে হয়, জি। সেটা হচ্ছে যে মডেল টেস্ট না দেয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা। কারণ হচ্ছে সবাই শুধু পড়ে যায়, করে যায়। মডেল টেস্ট না দেয়। জি। তাহলে এখানে আরেকটা জিনিস হতে পারে, মডেল মডেল টেস্ট। টেস্ট না দেওয়া। আরো একটা বিষয় হচ্ছে যে প্রপারলি কোনো গাইডলাইন ফলো না করা। একদম। গাইডলাইন ফলো না করা। গাইডলাইন ফলো না করা। জি। ঠিক আছে। আচ্ছা। আরেকটা জিনিস হচ্ছে যে স্ট্র্যাটেজি চেঞ্জ করা, বা এক জায়গায় কনসিস্টেন্ট, বা আপনি যেটা বললেন জি যে জি। অধ্যবসায় না থাকে, এটাও কিন্তু অধ্যবসায়। অত্যন্ত গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ স্যার।
তো এখন আমরা দেখবো যে এটা নিয়ে কিভাবে কাজ করতে হবে, যে এতগুলো সমস্যা কিভাবে সমাধান করা যেতে সমাধান পারে স্যার। করতে হবে। তো আমরা একটু আচ্ছা দেখি আচ্ছা, যে একটু এই সামনে জিনিসগুলো আগাইতে হবে। একটু এখন আমাদের দেখবো যে সমাধান করা যায় কি। জি, তো সমাধানের আগে আমি একটা গল্প বলতে চাই। অবশ্যই স্যার, অনেকক্ষণ কঠিন কঠিন আলোচনা চাপ, গল্পটা বলুন। সমাধানের আগে আমরা একটা গল্প বলবো। আমরা সমাধানের চেয়ে গল্প শুনতে স্যার ভালোবাসি আচ্ছা, সব সময়। জি, তো যদি আমরা বলেন। একটা কাঠুরে এবং হচ্ছে তার একটা কুঠারের একটা গল্প আছে। আচ্ছা এটা মূলত একটা ইংরেজি অনুদিত গল্প। তো এক দেশে এক কাঠুরে ছিল। তো কাঠুরে হচ্ছে আমার মতো খুব গরিব ছিল আর কি, ঠিক আছে। আচ্ছা, আপনাদের থেকে যদিও মনে আমার হয় না মতো স্যার। খুব দরিদ্র কাঠুরে ছিল। তো তার হচ্ছে হচ্ছে বাসায় কোনো খাবার নাই। আচ্ছা তার ফ্যামিলি হচ্ছে না খেয়ে আছে। এবং তার হচ্ছে যে খুব হতাশা যে সে কিছুই খেতে পারছে না, বা হচ্ছে তার ফ্যামিলির যে নিড গুলা সে ফুলফিল করতে পারছে না, এরকম একটা সমস্যা। তো এমত অবস্থায় সে হচ্ছে বিভিন্ন জায়গায় কাজ খুঁজতেছে, কোথাও কাজ পাচ্ছে না। তো এক জায়গায় সে কাজ পেল। কাজ পাওয়ার পরে সে মহাজন বা যে মনিব আছে, জি, এই মহাজনকে সে যে বলল যে হচ্ছে আমাকে একটা কাজ দেন। কাজ দেওয়ার পরে সে হচ্ছে কাজ যেহেতু যে 100% যেহেতু সিকিউর করতে চায়, সে এই জন্য বললো কি যে সে একটু বেশি বেশি প্রমিস করে ফেলছে। আচ্ছা, আমি তো একটা কাজ করি যে আমি হচ্ছে যে ধরেন আপনি মহাজন যে হুজুর আমাকে একটু কাজ দেন, আমি হচ্ছে যে অনেক গাছ কেটে দেবো। অনেক আছে। সবাই 15-20টা গাছ কেটে আমি হুজুর 30টা গাছ কেটে দিব, খুব ঠিক ভালো। আছে। তো আমি প্রমিস করে ফেললাম কি যে হুজুর আমি 30টা গাছ কাটবো। জি, তো প্রমিস করার পরে যেটা দেখা গেল যে ওই বনের মধ্যে যে ভালো ভালো গাছ আছে, এখন সে 30টা কাটা গেল। তো প্রথম দিন সে পারফরমেন্স করলো, সে মাত্র 21টা গাছ কেটেছে। হলো না তো ধরো 30টা হলো না, তারপর? তারপরে সে বললো হুজুর কোনো সমস্যা নেই, আমি কালকে আমার ইফোর্ট আরো বাড়ায় দিব। অবশ্যই। তারপরে হচ্ছে যে সে যেহেতু ইফোর্ট বাড়ায় দিচ্ছে, দ্বিতীয় দিন তার পারফরমেন্স আরো বেড়ে গেছে, তখন সে 18টা গাছ কাটতে পারছে। বলেন কি, মানে মানে effort সে ইফোর্ট বাড়ায় দিছে, তো 21টা থেকে 21টা হওয়ার কথা ছিল, মানে আরো বেশি হওয়ার আরো কথা ছিল, বেশি হওয়ার কথা ছিল, 25-30টা হওয়ার কথা 25 ছিল, 30টার কথা ছিল, কিন্তু হয়েছে মাত্র 18। কমে গেছে আরো। তারপরের দিন সে ইফোর্ট আরো বাড়ায় দিল, আচ্ছা, তখন পারফরমেন্স আরো বেড়ে গেছে। এফোর্ট বাড়াচ্ছে কিন্তু পারফরমেন্স কমে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, মানে মাত্র 17টা গাছ কাটতে পেরেছে। খুবই খারাপ ব্যাপার। তারপরের দিন সে বললো হুজুর আমাকে মাফ করে দেন, আমি হচ্ছে কালকে থেকে আরো বাড়ায় দিব। তো সে আরো সকাল থেকে কাজ করা শুরু করলো, কিন্তু তখন তার পারফরমেন্স একদম নিচে নেমে আসছে 13টাতে। হতাশা, একদম হতাশাজনক। সে পারফরমেন্স বাড়াচ্ছে কিন্তু দেখা এখন যাচ্ছে আমার ফলাফল সবার খারাপ কাছে হচ্ছে। প্রশ্ন, আপনার কাছেও প্রশ্ন, যে এই যে সে 21টা গাছ থেকে তার 13টাতে নেমে এসেছে, এটার কারণ কি? সে এফোর্ট বাড়ায় দিচ্ছে, কিন্তু তার হচ্ছে মাত্র সে 21টা গাছের জায়গায় মাত্র 13টা গাছ কাটতে পারতেছে, এটার কারণটা কি? সে হতাশ হয়ে যাচ্ছে, হতাশার কারণে তার শরীর চলছে না বোধহয়। হতাশার কারণে। এটা আর কি কারণ হতে পারে? আর কি কারণ হতে পারে? শিক্ষার্থীরা, আপনারা কিন্তু একটু জানান যে আর কি কারণ হতে পারে। হ্যাঁ, এই যে মানে আমরা দেখতে পাচ্ছি এই কাঠুরে, যদিও স্যার বলতেছেন কাঠুরে, আমার কাছে কিন্তু আসলে এই লোকটাকে কাঠুরে মনে হচ্ছে না। আমার কাছে কেন যেন এই লোকটাকে আমার নিজের কথাই মনে পড়তেছে। আমি ভাবি, প্রথম দিন ভাবি আজকে বইয়ের 21 পৃষ্ঠা পড়ে ফেলবো। পরের দিন আমি এফোর্ট আরো বাড়াই দিই, কিন্তু দেখি পৃষ্ঠা সংখ্যা 18টায় নেমে গেছে। পরের দিন আমি এফোর্ট আরো বাড়াই দিই, কিন্তু পৃষ্ঠা 17টায় নেমে গেছে। পরের দিন আমার এফোর্ট সর্বোচ্চ, আজকে একদম ছিঁড়ে ফিরে একদম বেরিয়ে যাবো, একদম বই শেষ করে ফেলবো। পরে এফোর্ট কমে 13 পৃষ্ঠায় চলে যাবে। এখন আর কোনো কারণ কারণ কি হতে পারে? এটার কারণ কি হতে পারে যে তার গাছের কি যে হতে পারে? কাটার পরিমাণটা কমে গেল কেন? কেন? কারণটা কি হতে পারে? শিক্ষার্থীরা আপনারা একটু মানে কি জানাচ্ছেন। যে বলতে পারবে তার জন্য আমি একটা স্পেশাল, আমি পার্সোনালি একটা পুরস্কারের ব্যবস্থা করে দিব। অসাধারণ, স্যারের একটা পুরস্কার থাকবে। শিক্ষার্থীরা যে 30 জন আছেন, আপনারা কিন্তু বসে থাকলে হবে না, একটু জানান যে কারণটা কি হতে পারে। আমরা দেখতে পাচ্ছি আমাদের এমদাদ ভাই, তিনি কিন্তু একটা কমেন্টও করেছেন, অবশ্যই সবকিছুর উত্তর পাবেন। কিন্তু বলেন তো এইটার কারণ কি হতে পারে? আমরা এটার এফোর্ট বাড়াই কারণটা কি এটা বলার কিন্তু আগে আমি একটা জিনিস বলি। হতাশ ঠিক হয়ে পড়ি। একইভাবে আমরা হচ্ছে যে প্রচুর এফোর্ট দিয়ে যাচ্ছি, এলোপাথারি এফোর্ট দিয়ে যাচ্ছি, কিন্তু ওই তুলনায় আমরা আমাদের যে রেজাল্ট পাচ্ছি না, একদম আমাদের যে এখানেও পারফরমেন্স যেটা হচ্ছে অনুযায়ী রেজাল্ট, আমাদের রেজাল্ট পাচ্ছি না। রেজাল্ট আমরা পরীক্ষার জন্য প্রচুর প্রস্তুতি নিচ্ছি, পড়াশোনা করতেছি, কিন্তু আমরা ওই অনুপাতে আমাদের রেজাল্ট আসতেছে না। রেজাল্ট। আমরা প্রচুর পড়াশোনা করতেছি এলোপাথারি, কিন্তু আমাদের হচ্ছে ওই অনুপাতে আমরা পরীক্ষায় ওই পরিমাণে ফল করতে পারছি না, চাকরি পাচ্ছি না, বা রেজাল্ট ভালো আসতেছে না। এর কারণটা কি? কারণ হচ্ছে জি, তখন সেই হচ্ছে কাঠুরিয়া বলল এই যে ইব্রাহিম খান হিমালয় কিন্তু বড় একটা ভালো গাছ কথা বলছে, কাটছে। বড় গাছ কাটছে। এটাও হতে পারে। মানে বেশি বেশি পড়তেছে আমার এটাও মতো, হতে পারে। ওই সেও বড় গাছ কাটতে গেছে, তারপর কিছুই পারলো না। এটার মূল কারণটা জি, হচ্ছে আপনি বলেছেন। সে হচ্ছে তখন মুনিব বলল যে তুমি কি কুঠারে ধার দিয়েছিলে? আমরা তখন আসলে কাঠুরেকে নিয়ে ভেবেছি, কুঠার নিয়ে তো ভাবিনি। হ্যাঁ। তো বিষয়টা হচ্ছে যে আমরা এলোপাথারি পড়াশোনা করে যাচ্ছি, কিন্তু আমরা কি আমাদের অস্ত্রে ধার দিচ্ছি? আমরা কি আমাদের যে প্রচুর আমরা কি আমাদের যে যে ইয়াটা আছে, এটা কি আমরা কি স্মার্ট ওয়ার্ক করতেছি?
স্মার্ট ওয়ার্ক করতেছি? আচ্ছা না। আমরা স্মার্ট কিন্তু করছি না, আমরা এলো পাথারেই তবে কষ্ট করে যাই। শুধুমাত্র স্যার, শুধুমাত্র প্রাইমারি শিক্ষক নিয়োগ না, যে কোনো কিছুর ক্ষেত্রে আপনি যে কোনো কাজ ভালোভাবে অ্যাকমপ্লিশ করতে চান, আপনাকে তিনটা কাজ করতে হবে। কোন দিনটা স্যার? প্রথম 3 নাম্বার কাজ, 3 নাম্বার কাজটা আগে বলবো। অবশ্যই। আপনাকে হার্ড ওয়ার্ক করতে হবে। অবশ্যই স্যার। বা হার্ড ওয়ার্ক না, জাস্ট ওয়ার্ক করলেই হবে। আচ্ছা ঠিক আছে, জাস্ট ওয়ার্ক করলেই হবে। বললাম। 2 নাম্বার যেই কাজটা, সেটা হচ্ছে আপনাকে স্মার্ট ওয়ার্ক করতে হবে। শুধু আপনি পড়াশোনা করে গেলেন, কাজ করে গেলেন, তাইলেও কাজ হবে না। জি। গেস করেন তো 1 নাম্বার জিনিসটা কি হতে পারে? স্যার আপনি আমাকে আবারও ধাঁধায় ফেলে দিয়েছেন, আচ্ছা, শিক্ষার্থীরা। 10 টাকা দিব। ঠিক আচ্ছা আছে, স্যার আমাকে 10 টাকা দিবেন, আমরা হার্ড আপনারা ওয়ার্ক কিন্তু। করলাম বা জি। ওয়ার্ক করলাম, স্মার্ট ওয়ার্ক করলাম, আরেকটা কাজ কি করতে হবে? আরেকটা কাজ কি করতে হবে শিক্ষার্থীরা, আমি কিন্তু আটকে যাচ্ছি। আপনাদের উপরে সাহায্য করার ভার, আপনারা একটু আমাদেরকে জানান যে স্যার বলেছেন ওয়ার্ক করতে হবে, প্রথম কাজ হচ্ছে আপনাকে কষ্ট করতে হবে, পরবর্তী কাজটা তিনি বলেছেন স্মার্ট ওয়ার্ক করতে হবে। পরেরটা কি হতে পারে? পরেরটা কি হতে পারে? আমার কাছে কি মনে হচ্ছে স্যার, আমি একটু সহজ হ্যাঁ, বলি, গেস। ভেরি স্মার্ট ওয়ার্ক করতে হবে, আরো বেশি স্মার্ট। এটা হচ্ছে জি। আপনার হচ্ছে যে একটা মানসিক স্থিরতা লাগবে, মানসিক স্থিরতা, স্ট্যাবিলিটি। চমৎকার। বা হচ্ছে আপনার একটা গোল লাগবে, বা মেন্টাল একটা পিস লাগবে, মেন্টাল সেট আপ লাগবে, মেন্টাল আপনার হচ্ছে যে একটা গোল লাগবে। আচ্ছা। এবং এই গোলটা অবশ্যই স্থির হইতে হবে, আপনার মধ্যে শান্ত থাকতে হবে। মানে কিছুদিন আপনার, পর পর চেঞ্জ করা হ্যাঁ যাবে হ্যাঁ, না। আপনার গোলটা সম্পর্কে আপনার ক্লিয়ার কনসেপশন থাকতে হবে, মেন্টাল পিস থাকতে হবে, এবং আপনি আপনার গোলের জন্য আপনি মোটামুটি ফিক্স থাকবেন। আপনার এটা আরবিতে বলা হচ্ছে আপনার হচ্ছে নিয়ত। আচ্ছা আচ্ছা, নিয়ত থাকতে নিয়ত। হবে। আর যারা হচ্ছে ইংলিশে আছে, বিদেশি যারা আছে, ওরা বলে গোল। মাইন্ডসেট। মাইন্ডসেট, চমৎকার কঠিন শব্দ। এটা আমাদের মূলত আমাদের হিমালয় নিয়ত খান থেকেই নিচ্ছে। কিন্তু বলেছেন, তিনি বলেছেন টাইম ম্যানেজমেন্ট করতে হবে। রোমান রেগুলার খান স্টাডি বলেছেন করতে হবে। রেগুলার স্টাডি করতে হবে। চমৎকার। মানে রোমান খানের উত্তরটা কিন্তু অনেকটা কাছাকাছি, রেগুলার স্টাডি মানে এক জায়গাতে আপনার গোলটা থাকতে হবে, নিয়তটা থাকতে হবে। উনি কিন্তু বেশ ভালো বলেছেন। চমৎকার। এটাই আসলে স্যার, মানে গোলটা ঠিক রেখে আমাদেরকে স্মার্টলি কাজ করে যেতে হবে, স্মার্টলি করে যেতে হবে। চমৎকার বলেছেন স্যার। মেন্টাল পিস লাগবে, আপনার হচ্ছে স্মার্ট ওয়ার্ক করতে হবে, এবং আপনাকে কাজ করতে হবে। কাজ করতে হবে। চমৎকার এই তিনটা জিনিস যখন আপনার মধ্যে থাকবে, তখন আপনি ভালো করতে পারবেন। ওকে। চমৎকার স্যার। আমরা এইবার আরেকটু সামনের দিকে যেতে চাই স্যার। সফলতার পথটুকু আরেকটু দেখতে চাই এখন আমাদের করণীয় কি কি? স্যার, মানে এই শিক্ষক নিয়োগের জন্য। শিক্ষক নিয়োগের জন্য এখন আমাদের যে এই প্রস্তুতিতে বা এখানে আপনার সফলতা পেতে হলে যে কি কি করা উচিত, আপনি কি মনে করেন? স্যার আমাদের তো স্টুডেন্টরা যেটা বলেছে আমরা একদম সহজ ভাবে বলতে চাই স্যার, অনেক অনেক পড়তে হবে। আপনি যদি স্যার আরেকটু প্রিসাইজ দিয়ে বলেছেন কিভাবে কি করতে হবে বা কি করতে হবে। আমাদের মোটামুটি যে জিনিসটা আছে, জি। যে আমাদের হচ্ছে প্রপার একটা স্টাডি প্ল্যান করতে হবে। চমৎকার, একটা স্টাডি প্ল্যান তৈরি করতে হবে। প্রপার শিক্ষার্থী একটা আপনারা স্টাডি কিন্তু প্ল্যান লিখে করতে নিতে হবে। পারেন এখন কি আমাদের করতে হচ্ছে হবে যে স্টাডি একটা প্ল্যান। ভালো একটা রুটিন করতে হবে, যদি আমরা একটু এখানে হেল্প করব। অবশ্যই একটা পাশাপাশি রুটিন করতে আমাদের হবে। এখানে হচ্ছে যে ভালো একটা গাইডলাইন লাগবে। চমৎকার। তারপরে হচ্ছে আমাদের এখানে এই বিষয়গুলোতে আমাদের প্রপারলি কনসিস্টেন্ট থাকতে হবে, চমৎকার, কনসিস্টেন্ট থাকতে হবে। এবং আমাদের একটা মাইন্ডসেট তৈরি করতে হবে। মাইন্ডসেট তৈরি করতে হবে। এই বিষয়গুলো যখন আমাদের মধ্যে থাকবে, এবং আমাদের রেগুলারলি এই বিষয়গুলো নিয়ে আমাদের কাজ করতে হবে, এবং চমৎকার। আমাদেরকে এলোপাথারি পড়াশোনা করা যাবে না, আচ্ছা আচ্ছা। বা হচ্ছে আপনার হার্ড ওয়ার্ক করা যাবে না, হার্ড ওয়ার্কের পাশাপাশি স্মার্ট ওয়ার্ক করতে হবে। পাশাপাশি আমরা একটা বইগুলো আমি ফিক্স করে ফেলবো, জি জি। এবং আমরা নিয়ত করবো যে আমার একটা নির্দিষ্ট সময় এবং রেগুলার কনসিস্টেন্টলি আমরা এখানে টাইম দেওয়ার চেষ্টা টাইম করবো। দেওয়ার চেষ্টা করবো। আপনি এখানে কিছু অ্যাড করতে চাইলে add করতে স্যার আমি আমার কাছে যেটা স্যার মনে হয় স্যার, আমি যেটা করি স্যার, পারেন। স্টাডি প্ল্যানও করি, রুটিনও করি, একটা গাইডলাইন ফলো করি স্যার। কিন্তু দেখা যায় কোনো একটা পরীক্ষা দেওয়ার পর, সাধারণত যেটা আপনি মডেল টেস্ট বলেন বা কোনো একটা এক্সাম বলেন, এই এক্সামটা দেওয়ার পর দেখা যায় কোনো কারণে যদি খারাপ করে ফেলি, কোনো একটা মডেল টেস্ট আমি দিলাম, সেটা হতে পারে আমাদের ক্যারিয়ারের একটা ভালো মডেল টেস্ট আমি দিলাম, এরপর স্যার আমি খারাপ করে ফেললাম। হুম। খারাপ করার পরে যেটা মনে হয় স্যার আমাদের হবে না, একটা হতাশা চলে আসে। এই হতাশাটা কাটিয়ে ওঠার জন্য কি করা যেতে পারে সেটা যদি একটু ইনক্লুড করে নেন, মানে যে মানসিক ভাবে কিভাবে আমি আবার রিফ্রেশ হয়ে উঠবো। অসাধারণ, আপনি একটা চমৎকার শব্দ লিখেছেন, মেন্টর। আমাদের মেন্টররা কিভাবে হেল্প করতে পারে যদি বলতেন। হ্যাঁ, আমাদের যে ক্যারিয়ারের যে টিচার যারা আছে, টিচার্স প্যানেল আছে, তাদের সংস্পর্শে থাকতে হবে বা তাদের গাইডলাইন নিতে হবে, বা আপনার যদি পার্সোনালি অন্য কোনো টিচার থাকে, সিনিয়র থাকে, তাদের হেল্প নিতে হবে। যেমন আমরা যখন ঢাকা ইউনিভার্সিটি পড়েছি, জি। আমাদের কিন্তু যেমন আমরা কিন্তু সবসময় একটা সিনিয়রদের কাছ থেকে একটা মোটিভেশন পেয়ে থাকি, মোটিভেশন। একটা গাইডলাইন পেয়ে থাকি, যে ভাই এটা কিভাবে কিভাবে করবো, এটা এভাবে করবো, এটা এভাবে করবো। আমরা কিন্তু অটোমেটিক্যালি কিন্তু একটা আনপেইড একটা মেন্টর আমরা পেয়ে গেছি। আমরা কিন্তু যে বুঝতেও পারিনি যে মেন্টর কি, আমরা এই জিনিসটা জানতাম না, শব্দটাই জানতাম না। জানতাম না, কিন্তু আমরা কিন্তু মনের অজান্তে এই জিনিসগুলো পেয়ে গেছি। একদম ঠিক আছে।
এই এবং হচ্ছে কোথায় বিষয়। কোথায় মডেল টেস্ট দিতে হবে, কোথায় কোথায় পড়তে হবে, এইটাও কিন্তু তারা খুব ভালোভাবে হেল্প হুম করতেন। হুম। যেমন আমাদের তো শিক্ষার্থী কিন্তু একটা প্রশ্ন করছেন স্যার, তিনি জানতে চাচ্ছেন যে ক্যারিয়ার এইড থেকে ওনাকে 1090 পৃষ্ঠার একটা বই দিয়েছে, এটা পড়লেই হবে কিনা, মানে তিনি বোধহয় এই বইটার কথাই বলছেন স্যার, যদি একটু বলে দিতেন আমি তাকে। এটা একটু বলি। জি। প্রথমত এটা পড়লে বই আরো বেশি হবে, আচ্ছা স্যার, এটা হচ্ছে চমৎকার। প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এটার পাশাপাশি আপনি কিছু সাম্প্রতিক করবেন, কিছু জিনিস আপডেট করে নেবেন। এবং এইখানে জি। আপনি ধরেন কিছু জিনিস আপনার হচ্ছে যে আপডেট করে নিতে হবে। আপনি একটু নেটে সার্চ করলেন বা একটু পত্রিকা পড়লেন, আপনি একটু আপডেট করে নিলেন। অথবা আপনার মনে করলেন যে এই টপিকে কিছু জিনিস অ্যাড করতে হবে, এটা আপনি হচ্ছে যে নিজে পড়ে বা কিছু জিনিস অ্যাড করে নিলেন। এইভাবে করে আপনি একটা বই ভালো করে শেষ করেন। এটা আপনার প্রস্তুতির জন্য যা লাগে তার চেয়ে অনেক বেশি কিছু আছে। আচ্ছা। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। তবে হ্যাঁ, কিছু কিছু টপিক এখন মনে করেন আপনার মানে সময়ের আবর্তনে কিছু কিছু জিনিস আপগ্রেড হচ্ছে, আচ্ছা। কিছু কিছু প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, কিছু কিছু জিনিস এদিকে গুরুত্ব বেড়ে যাচ্ছে, এদিকে গুরুত্ব কমে যাচ্ছে, প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, আচ্ছা। সিলেবাস চেঞ্জ হচ্ছে, বা হচ্ছে পছন্দ চেঞ্জ হচ্ছে। তখন আপনারা কি করবেন, কিছু টপিক নিজেরা একটু অ্যাড করে নেবেন, কিছু টপিক আপডেট করে নেবেন, কিছু টপিক আপনারা হচ্ছে একটু টেপ দিয়ে এখানে জোড়া লাগাই দিবেন বা একটু নোট করে ফেলবেন। এইভাবে একটা বইকে প্লাস মাইনাস করে, এখন আপনার যদি 5টা বই থাকে, আপনি পরীক্ষার আগে রিভিশন দিতে গেলে আপনি পাগল হয়ে যাবেন। একদম। তো আপনি একটা বই ভালো করে পড়ে ভালো করে রিভিউ করবেন, বারবার বারবার পড়বেন। একটা বই, একটা জিনিস মনে রাখবেন, একটা বই একবার পড়তে যেই সময় লাগবে, ওইটা 10বার রিভিশন দিতে গেলে তার চেয়ে কম সময় কম লাগবে সময়। বা সময়ের একদম। সময় লাগবে। এই বইটা আমার শেষ করতে লাগছে ধরেন আপনার 1 মাস। আর পরবর্তী 1 মাসে আপনি চাইলে এটা আরো 3-4 বার বা তিন 10 বার চারবার রিভিশন রিভিশন দেওয়া দিতে যায়। পারবেন। কোনো একদম স্যার, সমস্যা নেই। একদম স্যার। আর একটা ব্যাপার কিন্তু শিক্ষার্থীরা বলে রাখা ভালো, স্যার যে কথাটা বলেছেন, অর্থাৎ স্যার বলেছেন আপডেট করতে হবে এবং কিছু টপিক যোগ করে নিতে হবে, আমাদের শিক্ষকরা কিন্তু নিয়মিত এই কাজটা করে থাকেন। বিশেষত আমি সাধারণ জ্ঞানের ক্ষেত্রে যদি বলি, সাধারণ জ্ঞানে কিন্তু প্রতিনিয়ত তথ্যের পরিবর্তন হচ্ছে। আমরা জানি এখন পুরো পৃথিবীতে অনেক কিছু পরিবর্তন হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি ইরান ইসরায়েল একটা যুদ্ধ চলছে, নতুন নতুন ঘটনা ঘটছে, সেই যুদ্ধের আবার হচ্ছে স্থিতিশীল অবস্থাও তৈরি হচ্ছে। এগুলোর জন্য সাধারণ জ্ঞানের শিক্ষকরা কিন্তু প্রতিটা ক্লাসে সাম্প্রতিক তথ্যগুলো বলে দেন। অর্থাৎ আপনারা বইটা পাওয়ার পর যেটা আমাদের ক্লাসগুলো ফলো করেন, স্যারেরা কিন্তু প্রত্যেকটা ক্লাসে বলে দেয় কোন টপিকটা গুরুত্বপূর্ণ, কোন টপিকটাতে কোন নতুন প্রশ্নগুলো অ্যাড হয়েছে বা নতুন কোনো ক্লু এসছে কিনা, সবকিছু কিন্তু স্যাররা ক্লাসে বলে দেন। অর্থাৎ বইটা পাওয়ার পর আপনারা যদি নিয়মিত ক্লাসগুলো ফলো করেন, তাহলেই কিন্তু আপনাদের হয়ে যাবে, ঠিক কিনা স্যার? সেটাই। একদম। তারপর স্যার একটু যদি সামনে যাই, আমরা স্টাডি প্ল্যানটা কিভাবে করা যেতে পারে একটু বলে দিলে। স্টাডি প্ল্যানটা হচ্ছে আমি দুই ভাবে সাজাবো আর কি। আচ্ছা। একটা হচ্ছে যে আমার হচ্ছে যে আমার যে স্ট্রং জোন যেগুলো আছে, জি। আরেকটা হচ্ছে যে আমার উইক জোন যেগুলো আছে, চমৎকার। আরেকটা হচ্ছে আমার যেখানে প্রায়োরিটি আছে। আচ্ছা। প্রথমত প্রায়োরিটি, আপনার সব সাবজেক্টে আমাদের প্রায়োরিটি আছে, তবে আমরা দেখি যে সাধারণত চাকরিগুলোর ক্ষেত্রে এখানে হচ্ছে ম্যাথ এবং ইংরেজি স্যার, এবং আমার কাছে কিন্তু ইংলিশের একদম প্রায়োরিটি অনেক বেশি। অনেক বেশি। তো সেই ক্ষেত্রে আমরা ম্যাথ এবং ইংলিশকে যে স্টাডি প্ল্যানের ক্ষেত্রে আমরা পাশাপাশি রাখবো। আচ্ছা। পাশাপাশি আমাদের এখানে যে আহ, আমাদের এখানে একটা স্টাডি প্ল্যান দেওয়া হয়েছে এখান থেকে, যে আমাদের শুরুতে আমাদের কিছু লেকচার প্ল্যান দেওয়া আছে যে কতগুলো ক্লাস হবে, জি। এরকম একটা স্টাডি প্ল্যান দেওয়া আছে জি। এখানে। জি। আমাদের যে প্রতিষ্ঠানে আসলে আপনারা সরাসরি এখান থেকে প্ল্যানটা আপনারা ফ্রি নিয়ে যেতে পারবেন। আচ্ছা। তো সেই ক্ষেত্রে আপনারা এখানে কোর্স প্ল্যানটা দেওয়া আছে, এই প্ল্যান অনুযায়ী আপনারা কিন্তু প্ল্যান করে পড়াশোনা করতে পারেন। চমৎকার স্যার। যেমন আমরা হচ্ছে গণিতকে 16টা লেকচারে ভাগ করেছি, আচ্ছা। সাধারণ জ্ঞানকে কয়টা লেকচারে ভাগ সাধারণ জ্ঞান তো স্যার একই স্যার, 16টা লেকচার 16টা পাবেন। লেকচার ভাগ করা জি। হয়েছে। তো আপনারা এই 16টা লেকচার 16টা টপিককে টার্গেট করে আপনারা হচ্ছে যে একটা টপিক আপনারা 2 দিনে শেষ করবেন, একটা টপিক 3 দিনে শেষ করবেন। এইটাকে ধরে ফলো করে আপনি দেখবেন যে আপনি মোটামুটি কি আপনি 4 মাসে শেষ করতে চান, নাকি আপনি 6 মাসে শেষ করতে চান, নাকি আপনি 8 মাসে শেষ করতে চান। এইভাবে করে আমাদের যে স্টাডি প্ল্যান আছে বা টপিকটা ধরে ধরে আপনি হচ্ছে এই জিনিসটা শেষ করবেন। ঠিক আছে, চমৎকার। এই হচ্ছে বিষয়। তো এইখানে আপনার যেটা স্ট্রং জোন, ধরেন আমি হচ্ছে ম্যাথে ভালো, আমি ম্যাথে একটু কম প্রায়োরিটি দিব। আচ্ছা। আমি যখন পরীক্ষা দিয়েছি আমি ম্যাথে তুলনামূলক ভালো, আমি ম্যাথে আমি একটু কম প্রায়োরিটি দিই। জি স্যার। এখন আমি যদি যে ছেলেটা ম্যাথে দুর্বল, সে কি করবে, ম্যাথে একটু টোটালি বেশি বিপরীত, প্রায়োরিটি দিবে। ম্যাথে বেশি প্রায়োরিটি দিবে স্যার। এই হচ্ছে বিষয়। আচ্ছা তো আচ্ছা। সেই ক্ষেত্রে আমরা মনে করি যে আমাদের যে টোটাল লেকচার প্ল্যানটা আছে বা স্টাডি প্ল্যানটা আছে, এটা পুরোপুরি যদি ফলো করা হয়, জি। তাইলে হচ্ছে আমাদের মোটামুটি একটা সুন্দর একটা স্টাডি প্ল্যান হয়ে যাবে। চমৎকার। ওকে। তাহলে স্যার প্রথম কাজটাই হচ্ছে স্যার কোনটা আমার স্ট্রং জোন, কোনটা আমার উইক জোন, এটা ফাইন্ড আউট করে ফেলতে হবে। এটা ফাইন্ড আউট করার পরই তারপরে স্টাডি প্ল্যানটা সাজিয়ে ফেলতে হবে। চমৎকার। শিক্ষার্থীরা, আপনাদের কাছে কিন্তু এই ক্ষেত্রে আমাদের একটা বড় প্রশ্ন আছে। স্যার যে কথাটা বললেন, এই উইক জোন আর স্ট্রং জোন সাজানো, আপনারা একটু আমাদেরকে জানান আপনারা কে কোনটাতে স্ট্রং এবং কে কোনটাতে উইক, সেটাও কিন্তু আপনারা জানাতে পারেন। আমরা সাধারণত স্যার উইক আরেকটু জোন নিয়ে বেশি কাজ উইক করি। জোন নিয়ে আমরা বেশি কাজ করা উচিত, সেক্ষেত্রে আপনারা উইক জোন গুলো কিন্তু জানাতে পারেন।
স্যার আরেকটা ব্যাপার কিন্তু আমরা দেখি স্যার, অনেক অনেক শিক্ষার্থী আছে ইংরেজিতে ভালো, কিন্তু সমস্যা হচ্ছে ইংলিশ লিটারেচার যে পার্টটা ওইটাতে আবার উইক। অনেক অনেক শিক্ষার্থী আমরা দেখতে পাই ম্যাথে ভালো, কিন্তু আবার জ্যামিতি যে পার্টটা আছে ওইটা পারে না। হুম। এরকম কিন্তু আমরা একটু অদ্ভুত দেখতে পাই। আপনাদের যদি সেটাই। এরকমও কারো থেকে থাকে যে আপনি ম্যাথে অনেক ভালো, কিন্তু ত্রিকোণমিতি পার্টটা আপনার বুঝতে সমস্যা হয়, বা জ্যামিতির পার্টটা আপনার বুঝতে সমস্যা হয়, এটাও কিন্তু আমরা জানাতে পারেন। সেক্ষেত্রে আমরা যখন ক্লাসগুলো নিব, আমরা খুব দ্রুততার সাথে, আপনারা নিশ্চয়ই জানেন আমরা কিন্তু জুলাই মাস থেকে কিন্তু আমাদের এই ক্লাসগুলো শুরু করছি। দেখেছেন স্যার আমি যেটা বলেছি স্যার, এই দেখেন হিমালয় ভাই কিন্তু সাথে সাথে বলে দিয়েছে উনি ইংরেজিতে উইক। স্বপ্না খাতুন এখনো তিনি আগের জায়গাতে আছেন, তিনিও বলছেন ইংরেজিতে উইক। বলা যেতে পারে ইংরেজি আমাদের একটা জাতীয় ভীতির নাম, ঠিক আছে। যদিও আমি নিজে কিন্তু ম্যাথে অনেক দুর্বল ছিলাম, ঠিক আছে, এখনো আছি স্যার, অবশ্যই আছে, ঠিক আছে। আপনারা কে কোনটাতে দুর্বল একটু জানান স্যার। আমরা ইতিমধ্যে এগুলো একটু জেনে ফেলে আমরা বুঝে গেছি স্টাডি প্ল্যানটা কিভাবে করতে হবে। সামনে যদি যাই স্যার, আর আচ্ছা, কি কি করা যেতে ইংলিশে পারে? যারা দুর্বল আছেন তাদের উত্তরটা আমরা একটু পরে দিব, যখন আমাদের টোটাল প্ল্যানটা আসবে তখন ইংলিশে কি করতে হবে সেটা আমি বলবো, যদি আমি ইংলিশের ডাক্তার না। ঠিক আচ্ছা আছে, স্যার, তারপর ঠিক আমরা আছে একটু স্যার, আলোচনা করবো, একটু অবশ্যই হাতুড়ে ডাক্তারি করবো। ঠিক আছে। অবশ্যই স্যার, সামনে যদি যাই। আর তারপরে হচ্ছে আমাদের রুটিনটা, রুটিনটা নিয়ে, রুটিনটা নিয়ে স্যার বলেন কি করা যায়। রুটিন তো স্যার আমার ক্ষেত্রে যে প্রবলেম, আমি স্যার প্রবলেমেই বেশি পড়ি স্যার। সাধারণত দেখা যায় একটা রুটিন তৈরি করি স্যার, ওই রুটিনের মধ্যে কোনো ফাঁক টাক থাকে না স্যার। একদম সকাল 7টা বাজে উঠে যাব, 7টা থেকে 8টা পর্যন্ত ম্যাথ করবো, 8টা থেকে 9টা পর্যন্ত বাংলা করবো, মাঝখানে কোনো স্যার ফাঁকাই থাকে না। অর্থাৎ রুটিনটা যেটা আমরা সাধারণত তৈরি করি, ওই রুটিনটা স্যার কোনো বাস্তবসম্মত রুটিনই হয় না। মানে রুটিনের হুম। মাঝে যে 5টা মিনিট নিজের জন্য ব্রেক রাখবো, 10টা মিনিট একটু রেস্ট নিবো, এই ব্যাপারটা থাকে না। যে হুম। এই ব্যাপারটাকে প্রাধান্য দিয়ে আমাদেরকে মনে হয় রুটিনটা সাজানো দরকার। অর্থাৎ এমন কোন একটা রুটিন আমাদেরকে তৈরি করা উচিত যে রুটিনটা বাস্তবসম্মত স্যার। এই বাস্তবসম্মত রুটিন কিভাবে আনা যেতে পারে স্যার, সেটা যদি একটু বলতেন। বাস্তবসম্মত রুটিনের জন্য আমার একটা ফর্মুলা আছে, জি। যেটা অ্যাপ্লাই করে আমি নিজে পাশ করেছি আর কি। আচ্ছা আচ্ছা, যদি তো শেয়ার সেই করেন স্যার। ফর্মুলাটা আমি একটু জি। শেয়ার করি, সেটা হচ্ছে খুবই সিম্পল। ম্যাথ আচ্ছা প্রতিদিন 2 ঘন্টা ক্লাস। আচ্ছা আচ্ছা। ইংলিশ জি। প্রতিদিন হচ্ছে 2 ঘন্টা ক্লাস। স্যার, আচ্ছা। তারপরে ধরেন আপনার হচ্ছে যে বাংলাটা স্যার কি করা যেতে পারে? বাংলা তো কি স্যার একটু কম সময় নেবেন? বাংলা আসতেছি, আচ্ছা বাংলা আসতেছি। তারপরে আপনার ধরেন আপনার হচ্ছে এমসিকিউ বা জব সলিউশন, আচ্ছা জেএস, এটা আমি 2 ঘন্টা প্লাস। তারপরে হচ্ছে যে মেমোরাইজিং পার্ট আছে, আচ্ছা আচ্ছা। মেমোরাইজিং পার্ট আছে, সেটা হচ্ছে মনে করেন আপনার 1 থেকে 2 ঘন্টা আচ্ছা ব্যাস। ধরেন আপনার বাংলা শব্দ সংক্রান্ত বা ইংলিশ ভোকাবুলারি ফ্রেজ ইডিয়মস জি জি। গ্রুপ, ওইটার হচ্ছে আমাদের আলাদা একটা শিট ছিল, ওইটা আচ্ছা আমি আলাদা করে জি। তারপরে হচ্ছে আমি এই জিনিসটা স্টাডি করতে পারি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো জি। এইটা আমি সকালে উঠে যে ইংলিশ ওয়ার্ড সংক্রান্ত আমি বই কেটে কেটে নিজে একটা শিট বানিয়েছি। আচ্ছা 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 তো সেটা করে আমি হচ্ছে সকালে 1 ঘন্টা আপনার হচ্ছে যে জাস্ট এগুলা একটু বার্ডস আই ভিউ দিতাম, আচ্ছা। এটা মনে কাজে দিত। এরপরে আপনারা যেটা করতে পারেন, আপনারা হচ্ছে একটা বা দুইটা সাবজেক্টে বাকি যে সময়টা আছে, জি এই বাকি সময় ধরেন আপনার বাংলাটা জি অথবা জিকে যেটা আছে, জি। জিকে অথবা বাংলা। অথবা হচ্ছে বাংলা, এই দুইটা হচ্ছে আমি ভাগ করে নিতাম, যে আমি 2-3 ঘন্টা জিকে পড়বো, অথবা আমি যেটা করবো যে আমি এক সপ্তাহ শুধু বাংলা পড়েছি, আরেক সপ্তাহ শুধু জিকে জিকে পড়েছি। পড়েছে, চমৎকার। কিন্তু আমাদের যে এই জিনিসটা, যে আমার যে জব সলিউশন যেটা আছে, এমসিকিউ জি। আছে, এটা আমার রেগুলার কন্টিনিউ করতে হবে, আচ্ছা মেমোরাইজিং পার্ট গুলো আছে। তারপরে আরেকটা কাজ আমরা যেটা জি করবো হচ্ছে প্রতি সপ্তাহে, প্রতি সপ্তাহে আমাদের এখানে যেমন উইকলি মান্থলি টেস্ট হয়, জি। এই টেস্ট গুলা মাস্ট দিতে হবে। এই টেস্ট না দেওয়ার কারণে অনেকে পরীক্ষার হলে যায় কিন্তু ইয়া করতে হয় না। একদম বুঝতে পেরেছি আচ্ছা, স্যার। এই আমাদের সাথে এখন যুক্ত আছেন সাবির ভাই। আচ্ছা, ঠিক আছে, আমাদের ক্ষেত্রে একজন ভাই খুব হচ্ছে প্রিয় আমাদের একজন এখানে ভাই আছেন। ভর্তি প্রক্রিয়ার জন্য আছেন। অর্থাৎ আপনারা যখনই যে কোনো সমস্যায় পড়বেন তো তখনই আমাদের আমাদের সাথে সাবির ভাই আছেন। পেয়ে যাবেন। সাবির ভাই, আমাদের এখানে মডেল টেস্ট সম্পর্কে একটু বলুন। জি, আমাদের এখানে আমি পরীক্ষার ব্যাপারে একটু বলি। আমাদের এখানে মোট ক্লাস হবে হচ্ছে 90টা, এর ভিতরে লেকচার শিট ভিত্তিক ক্লাস হবে 70টা। আর এর এর বাইরে হচ্ছে আরো অনেকগুলো টেস্ট হবে, জব সলিউশন টেস্ট হবে, প্রাইমারি প্রিভিয়াস কোশ্চেন নিয়ে টেস্ট হবে। এর বাইরে হচ্ছে আমরা প্রত্যেকটা সাবজেক্টের জন্য, মানে এখানে 4টে সাবজেক্ট, 4টে সাবজেক্টের জন্য আমরা 10টা সাবজেক্ট ফানা রাখছি। পাশাপাশি হচ্ছে 10টার মতো বড় টেস্ট রাখছি। প্রয়োজনীয় শিক্ষার্থীর প্রয়োজনে আমরা আরো অনেক বাড়াবো। আমরা জানি যে পরীক্ষা বেশি বেশি দেওয়ার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের একটা সুযোগ থাকে। তো আশা করতেছি যে আপনারা যদি আমাদের এখানে ভর্তি হন, আমরা আপনাদের ভালো টেক কেয়ার করতে পারবো, ভালো পরিচর্যা করতে পারবো, এবং এরই মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত স্বপ্নে পৌঁছে যাবেন মানে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ওয়েবসাইট বা হচ্ছে যে আমাদের অ্যাপ,
মানে কিভাবে পরীক্ষাটা দিতে হয়, পরীক্ষা দেওয়ার পদ্ধতিটা একটু বলুন। আচ্ছা, আমাদের কোচিং এর ওয়েবসাইট প্রক্রিয়া চলমান আছে, কাজ চলতেছে। আশা করি যে আপনারা পরীক্ষা দেওয়ার আগে আমাদের ওয়েবসাইট রেডি হয়ে যাবে, এবং এখানে খুব সুন্দরভাবে আপনার পরীক্ষার প্রোগ্রেস রিপোর্ট সহ কোনটা ভুল কোনটা হচ্ছে যে সঠিক হয়েছে, এরপর আপনি কোন পরীক্ষায় কত নম্বর পেয়েছেন, এই সবগুলোই হচ্ছে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আপনারা দেখতে পারবেন। আচ্ছা, আমরা যখন কোর্সটা চলে তখন রুটিনটা পাবে কিভাবে, বা আচ্ছা হচ্ছে পরবর্তী ক্লাস? আচ্ছা, আমরা সাধারণত প্রতি মাসের শুরুতে প্রতি মাসের শুরুতে হচ্ছে আমরা আগামী এক মাসে কি ক্লাস হবে, কি কি পরীক্ষা হবে, সেগুলো রুটিন দিয়ে দিই। তো স্টুডেন্ট যখন ভর্তি হবে তখন ওয়েবসাইটে আমাদের পরীক্ষা রুটিন ক্লাসের রুটিনগুলো আগেই দেওয়া হবে। আচ্ছা সাব্বির ভাই, ধরেন আমি ভর্তি হতে চাচ্ছি, আমি যোগাযোগ করবো কিভাবে? আচ্ছা, যোগাযোগ করার জন্য আমাদের পেজে আপনি মেসেজ দিতে পারেন, অথবা আমাদের পেজে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কল দিতে পারেন। আমাদের সেম নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, টেলিগ্রাম আছে, এবং হচ্ছে যে আমাদের যে কোনো সময় আপনি কল দিতে পারেন, মিস কল দিতে পারেন, আমরাই আপনাকে মিস খুঁজে কল নিব। দিব? জি জি জি, আমাদের কেউ মিস কল দিলে আমরা কল ব্যাক করি, কোনো মিস সমস্যা কল নেই। দিলে কল ব্যাক আপনার করে। কোনো টাকা নাই থাকতে পারে, কিন্তু আপনি হয়তো ঘুরতে চাচ্ছেন, হ্যাঁ হ্যাঁ, সেক্ষেত্রে আপনি মিস কল দিবেন আমাদের, সমস্যা আমাকে নেই। মাঝে মাঝে রিচার্জ ঠিক আছে। তো ঠিক আছে, আপনারা সবাই, আমাদের আলোচনা আজকে খুবই চমৎকার হচ্ছে। সবাই হচ্ছে আশা করি এই ক্লাসটি এনজয় করতেছেন। আমাদের অন্যান্য টিচার প্যানেল সম্পর্কে একটু বলুন। আচ্ছা, আমাদের এখানে যারা ক্লাস নিচ্ছেন সবাই অনেক চমৎকার, অনেক অভিজ্ঞ। আমাদের বাংলার জন্য আছেন হচ্ছে জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, উনিও আমাদের হচ্ছে সিনিয়র টিচার এবং এক্স ঢাকা বিশ্ববিদ্যালয়। এরপরে হচ্ছে আরেকজন আছে বাংলা, মুস্তাফিজ স্যার। মুস্তাফিজ স্যার। বাংলা সাহিত্যের জন্য আছেন, বাংলা গ্রামের জন্য আছেন আমাদের শ্রদ্ধেয় ষড়যন্ত্র মল্লিক স্যার। আহ, মৌলিক স্যার হচ্ছে ব্যাকরণ। জি জি, বাংলা ব্যাকরণের জন্য আছেন আমাদের মল্লিক স্যার। সাহিত্য। তো এরপর আমাদের হচ্ছে ইংলিশের জন্য আছেন ডক্টর নোমান স্যার। ডক্টর নিমন স্যার আছেন, এরপর মাসুদ স্যার আছেন, এরপর হচ্ছে আকবর স্যার আছেন। ইংলিশের জন্য আমাদের তিনজন শিক্ষক আছেন। তারপর নোমান হচ্ছে স্যার। নোমান স্যার। এরপর হচ্ছে আকবর স্যার। আকবর স্যার। আকবর স্যার, নোমান স্যার। কোন স্যার কি ঢাকা ভার্সিটির? জি, নোমান স্যার হচ্ছে বর্তমান উনি ইন্ডিয়ান মহিলা কলেজের টিচার আছেন। আকবর স্যার হচ্ছে সিনিয়র টিচার। আর হচ্ছে আমাদের মেথের জন্য তো আপনারা জানেনই, আমাদের স্যার আছেন। অফিসার আর হ্যাঁ। সাধারণ জ্ঞানের জন্য আমাদের আহ, সবার প্রিয় মুবিন ভাই আছেন। আচ্ছা এই আর কি আমাদের আচ্ছা, মধ্যে আমাদের teacher মাঝে panel। মাঝে দেখা যায় যে কোর্স করার ক্ষেত্রে যে আমি ধরেন আপনার একটা ক্লাস মিস করেছি আজকে, জি তো জি। কালকে আমি এই ক্লাসটা কিভাবে করবো? আমাদের সকল ক্লাস এবং পরীক্ষা রেকর্ডে থাকবে। কেউ যদি চমৎকার। কোনো পরীক্ষা বা ক্লাস মিস করে, সে অবশ্যই পরবর্তীতে তার সুবিধা মতো সময়ে ক্লাস করে নিতে পারবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আমি হঠাৎ করে দেখলাম যে আমার একটা সমস্যা ফেস করলাম, যে আমার হচ্ছে ক্লাসে লিঙ্ক পাচ্ছি না, বা হঠাৎ করে কোনো সমস্যা হয়েছে, বা আমি বই পাচ্ছি না, বা শিট পাচ্ছি না, বা আমি শিট অর্ধেক পেয়েছি অর্ধেক পাইনি, সেক্ষেত্রে কিভাবে আমরা আচ্ছা, যোগাযোগ করবো? সেক্ষেত্রে হচ্ছে আমাদের ভর্তিকৃত শিক্ষার্থীদের নিয়ে একটা গ্রুপ খোলা আছে টেলিগ্রামে বা ফেসবুকে। সেই গ্রুপে আমাদের মেসেজ দিলে আমরা সাথে সাথে তাকে রেসপন্স করবো, এবং তার যে সমস্যা সেটা আমরা সমাধান করার চেষ্টা করবো। আসলেই করেন? জি জি জি, অবশ্যই। আসলেই করা হয়। প্রয়োজনে কেউ কলও দিতে পারে, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে নাম্বারটা একটু, নাম্বার তো জি পেজে দেওয়া আছে না? জি, নাম্বার পেয়ে যাচ্ছে। তারপর আমি নাম্বারটা বলি, আমাদের অফিসিয়াল নাম্বার হচ্ছে 0173030 0173030 30 5216। 5216। এটাতে হচ্ছে সরাসরি কল করে আপনারা হচ্ছে গিয়ে তথ্যগুলো জানতে পারবেন, তাই তো? জি জি জি। ঠিক আছে। ঠিক আছে, আপনারা চালিয়ে যান। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ঠিক আছে অসাধারণ, সাব্বির ভাই, অনেক অসাধারণ। ধন্যবাদ। আপনার অ্যাকাউন্টে 10 টাকা পৌঁছে যাবে। আচ্ছা, স্যার কিন্তু চমৎকার করে আমাদের প্রিয় সাব্বির ভাই স্যারের একের পর এক প্রশ্ন কিন্তু অসাধারণ সব উত্তর দিয়ে গেছেন স্যার। কোনো প্রশ্ন আপনি আটকাতে পারেননি স্যার। আচ্ছা আচ্ছা, আপনারা কিন্তু এই নাম্বারটিতে দ্রুততার সাথে যোগাযোগ করে ফেলতে পারেন। আমি এই ক্ষেত্রে জানিয়ে রাখি, বর্তমানে কিন্তু 47-এর প্রিডি থেকে শুরু করে 49-এর জন্য কিন্তু প্রত্যেকটা কিছুর জন্য কিন্তু কোর্স চলছে। অর্থাৎ আপনার চাকরির যেটাই আপনার লক্ষ্য হোক না কেন, বিসিএস কিংবা 11 থেকে 20তম গ্রেড, কিংবা হচ্ছে এনটিআরসিএ, কিংবা মনে করেন হচ্ছে প্রাইমারি নিয়োগ, যেটাই আপনার লক্ষ্য হোক না কেন, যে কোনো প্রয়োজনে আমাদের চাকরির ক্ষেত্রে সাহায্যের জন্য ক্যারিয়ারে কিন্তু আপনার বাসায় আছে। কষ্ট করে আপনি জাস্ট এই নাম্বারটাতে একটা কল করার চেষ্টা করুন, অথবা আপনি যেখান থেকে এই ভিডিওটা দেখছেন ফেসবুকে একটা বার মেসেজ দেওয়ার চেষ্টা করুন। তাহলেই কিন্তু আপনি খুব দ্রুততার সাথে যোগাযোগ করে ফেলতে পারবেন ক্যারিয়ার এইড পরিবারের সাথে। চলুন আমরা আমাদের মূল আলোচনায় এবার ফেরত যাই। স্যার, এবার যদি একটু এই প্রশ্নটার উত্তর দিতেন, কেন ক্যারিয়ার এইড আসবে, কেন আপনি ফোনটা দিবে? আপনি আগে বলেন। আচ্ছা, আমি আগে বলি স্যার। আচ্ছা, আমি যে ব্যাপারটা বলতে চাই, ক্যারিয়ারের যে ব্যাপারটা সবচেয়ে ভালো। আমি নিজেও ভর্তি, মানে বিশ্ববিদ্যালয় ভর্তির যাত্রা থেকে শুরু করে পরবর্তীতে এই সকল চাকরির জগৎটার ক্ষেত্রে যেটা দেখেছি, বিভিন্ন কোচিং এ যেটা দেখা যায়,
প্রথম দিকের ক্লাসগুলো স্যার খুব ভালো থাকে, খুবই ভালো থাকে, সত্যিকার অর্থে বেশ ভালো থাকে। এবং এরপর 1 মাস না যেতেই বলা হয়ে থাকে 5 মাসের কোর্স, 6 মাসের কোর্স। কারণ আপনারা সবাই জানেন একটা চাকরির পরীক্ষা অনেক দীর্ঘমেয়াদী একটা প্রস্তুতি। 6 মাসের সে কোর্সে 2 মাস যাওয়ার পরে হঠাৎ করে টিচার পরিবর্তন হয়ে যায়। আমি জানি টিচাররা অনেক কাজে ব্যস্ত থাকে, কিন্তু না স্যার, এটা পরিবর্তন হয়ে হ্যাঁ যায়। এটা হ্যাঁ, মানে একই রকম টিচার আর আমরা পাই না। অর্থাৎ প্রথম ক্লাসগুলো ভালো থাকে, পরবর্তী ক্লাসগুলোতে আর আমরা ভালো শিক্ষক দেখতে পাই না। ক্যারিয়ারের এই ক্ষেত্রে যে জায়গাটা ব্যতিক্রম, তার কিন্তু একদম শুরুর থেকে শেষ পর্যন্ত যেই টিচার বলেছেন সেই টিচারই ক্লাস নেন। এই ব্যাপারটা একটা চমৎকার ব্যাপার। এরপর স্যার আরেকটা চমৎকার ব্যাপার যেটা আমি দেখেছি, অনেকগুলো কোচিং এ আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে শিক্ষার্থী যদি কমে যায় তাহলে টিচারদের আগ্রহ কেন যেন কমে যায়। মানে আমি আরো সহজ করে বলি, আমি অনলাইনে অনেক জায়গাতে ক্লাস নিয়েছি এবং অনেক জায়গাতে নিজে ক্লাস করেছি। তখন যে ব্যাপারটা আমি দেখতে পেয়েছি, স্যাররা দেখা যায় 20 জন স্টুডেন্ট থাকলে, মানে অনলাইনে মনে করেন 20 জন শিক্ষক তার সাথে 20 জন ছাত্র তার সাথে আছেন, যেইভাবে ওনারা ক্লাসটা নেন, দেখা যায় শিক্ষার্থী যখন কমে যায় তখন ওই কোচিং এর সার্ভিস এবং একই সাথে ওই টিচারের সার্ভিস দুটোই কিন্তু যেন হ্রাস পায়। কিন্তু কথা হচ্ছে ভাই, আমার একজন শিক্ষার্থী থাকলেও যেভাবে ক্লাসটা নেওয়া উচিত, 20 জন শিক্ষার্থী থাকলো আমার কাছে স্যার মনে হয় একই পরিমাণ সার্ভিসটা দেওয়া উচিত। এই ব্যাপারটাতে আমি অনেকের ল্যাকিংস দেখেছি, কিন্তু ক্যারিয়ার এর এই ব্যাপারটা বেশ ভালো। একজন টিচার্স প্যানেলটাও কিন্তু তুলনামূলক স্ট্রং, স্ট্রং এবং আমাদের যে শিট গুলো আছে, শিট গুলো চমৎকার, পিডিএফ পিডিএফ গুলো গুলো বেশ মানসম্মত, মানসম্মত, এবং এটার জন্য আমাদের আলাদা একটা প্যানেল আছে। একদম আলাদা প্যানেল আছে স্যার। এবং স্যার আরেকটা ব্যাপার উল্লেখ করতে পারেন স্যার, পরীক্ষার যে প্রশ্নপত্রগুলো, মানে শুধু পরীক্ষাই না, পরীক্ষার প্রশ্ন পেপারগুলো, এক্সাম পেপারটা স্যার খুব ভালো হয়েছে। মানে একেবারে মানসম্মত প্রশ্ন, মানসম্মত প্রশ্ন। জি, এক্ষেত্রে স্যার এক্সাম পেপারের সাথে আরেকটা ব্যাপার অ্যাড করতে পারেন স্যার। এক্সাম পেপারেরই একটা এক্সপ্লেনেশন শিট দেওয়া হয়, মানে একটা ব্যাখ্যা দেওয়া হয়। যে ব্যাপারটা কিন্তু দেখা যায় যে আমরা যারা একটু দুর্বল শিক্ষার্থী আছি, কেন উত্তরটা ভুল হলো, এই ব্যাপারটা এখান থেকে জানা যায়। আর আরেকটা ব্যাপার স্যার, অনলাইনে ক্লাসগুলোর ক্ষেত্রে যেটা দেখা যায় স্যার, অনেক জায়গাতে আমরা যেটা দেখতে পাই যে টাইম ডিলে করার, অর্থাৎ 7টা বাজে ক্লাস শুরু হতে হতে দেখা যেতে যে 8টা বেজে যাচ্ছে স্যার। এই ব্যাপারটা ক্যারিয়ারে বেশ ভালো। 7টা বাজে ক্লাস হলে দেখা যায় যে একদম ঠিক সময় মতো ক্লাসটা শুরু হয়। আবার আমরা যারা মুসলিম শিক্ষার্থী আছে তাদের জন্য কিন্তু নামাজের জন্য যে ব্রেকটা, এটাও পাওয়া যায় স্যার। অর্থাৎ শিক্ষার্থীদেরকে টাইম ম্যানেজমেন্টের জায়গাটা ক্যারিয়ারে এটা বেশ ভালো স্যার। তো এই ব্যাপারগুলোর কারণে আমার কাছে মনে ক্যারিয়ারের অনেক এগিয়ে থাকে। টিচার ভালো পাচ্ছি, ম্যাটেরিয়ালস ভালো পাচ্ছি, পরীক্ষার ব্যাপারটা ভালো থাকছে, এবং টাইম ম্যানেজমেন্টটা ঠিক থাকছে। এই জায়গাগুলোর কারণে আমার কাছে মনে ক্যারিয়ারের ইচ্ছা আছে। আপনার দৃষ্টিভঙ্গিটা যদি একটু বলেন স্যার। আমার দৃষ্টিভঙ্গিতে হচ্ছে যে প্রথমত যে শুরু থেকে শেষ পর্যন্ত একরকম থাকা, একরকম। এটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং শেষ পর্যন্ত আগ্রহ হারিয়ে না ফেলা, এটা হচ্ছে একটা বিষয়। আরেকটা হচ্ছে যে আপনার যে একটা কোর্স ভালোভাবে সম্পন্ন না করা, মানে শেষের দিকে তাড়াহুড়া করে শেষ করা, জি জি। এই জিনিসটা হয় না। আচ্ছা আচ্ছা। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের এখানে যে যে আমাদের যে টিমটা আছে, যে কোনো প্রবলেমে, কারণ আমরা হচ্ছে যে আমরা চাচ্ছি কি যে আমরা একটা যেহেতু পুরা সাপোর্ট, বা আমি তো নিজের পরীক্ষার জন্য নিজে একটা সাপোর্ট টিম বানাইতে পারি না, একদম এটা তো আমার পক্ষে সম্ভব না যে সম্ভব না। আমার জন্য একটা টিম রেডি থাকবে। তো সেক্ষেত্রে আমাদের টিমটা যথেষ্ট সাপোর্টিভ এবং ভালো, ফ্রেন্ডলি। ফ্রেন্ডলি। ঠিক আছে, যে এরকম না যে কথা দিল আজকে বলছে কালকে করবে, এরকম এরকম না, একদম সেটা একদম মানে একদম কথার সাথে কাজের মিল আছে, এই একদম বিষয়টা হচ্ছে এরকম। ঠিক আছে। একদম। এবং আমি যেটা মনে করি আর কি, যে টিচার্স প্যানেলটা এটা এক শক্তিশালী একটা দিক, চমৎকার স্যার, তাই না? চমৎকার, একদম এই কথার সাথে স্যার আমি পুরোপুরি একমত স্যার। শিক্ষার্থীরা আপনারা আমাদের কাছে কি কি আমাদের কিন্তু ইন্টারাকশন করি, অবশ্যই অবশ্যই। এটা হচ্ছে যে আমাদের যে বাংলা, ইংলিশ, অঙ্ক, জি ঠিক আছে, যে বাংলা, ইংলিশ, ম্যাথ, জিকে, জি। এইখানে আমাদের কিন্তু প্রত্যেকটাতে মানে এই 1 সপ্তাহ 2 সপ্তাহ ধরে টানা ফ্রি ক্লাস চলবে। ফ্রি ক্লাস চলতেছে। শিক্ষার্থীরা free class এইটা এর কিন্তু মধ্যে, খুব ভালো একটা এই জিনিস, free মানে class আপনারা এর মধ্যে যাচাই করার জন্য। যাচাই করার সুযোগ একদম পাচ্ছেন। জি স্যার। যাচাই করার সুযোগ পাচ্ছেন, এবং এটা শুরু থেকে শেষ পর্যন্ত সেম থাকবে। আপনারা আমাদের যে অলরেডি ভর্তিকৃত স্টুডেন্ট যারা আছে তাদের সাথেও যোগাযোগ করে দেখতে পারেন, এটা শুরু থেকে শেষ পর্যন্ত কনসিস্টেন্ট কনসিস্টেন্ট থাকবে। মানে শিক্ষার্থীরা এইটা আমি বলে দেই, স্যার আমাকে বলতে দিবে না কিন্তু আমাকে বলতে হবে। সেটা হচ্ছে যেটা হয় অনেক জায়গাতে আমি দেখেছি, প্রি ক্লাস নেয় একজনে কিন্তু মূল ক্লাস নেয় আরেকজনে। এই ব্যাপারটা হবে না, এইটা হচ্ছে আসল কথা। ঠিক আছে, আপনি ফ্রি ক্লাসে দেখলেন একজন অসাধারণ শিক্ষক ক্লাস নিচ্ছে, মূল ক্লাসে গিয়ে আর তাকে পাচ্ছেন না, এই ব্যাপারটা আসলে থাকছে না। ফ্রি ক্লাস নিবে শাহরুখ খান, ভিতরে ক্লাস নিবে কি লিখন, এটা না বলি, আর ভিতরে ক্লাসেরটা। সুতরাং এই ব্যাপারটা খুব ভালো থাকছে। চমৎকার স্যার, আরেকটু যদি ব্যাখ্যা করতেন। জি, আমরা এই ব্যাপারটা আর বুঝে গেছি, ক্যারিয়ারে এটা কেন কেন, এই ব্যাপারটা বুঝে গেছি এটা আরেকটু বিস্তারিত বোঝার জন্য, প্লাস আগের যে প্রশ্নগুলো আছে যে ইংলিশ কিভাবে পড়তে হবে, ওভারঅল সিলেবাস কি, ওভারঅল আমাদের স্টাডি প্ল্যান কি, জি
এই অনেকগুলো প্রশ্নের উত্তর এখন আমরা একসাথে দিব। চমৎকার, চলুন স্যার সামনে যাই। জি, জি। আচ্ছা, এটার জন্য আমাদের হচ্ছে একটু বোধহয় আমাদের স্যার মূল কোর্স প্ল্যানে চলে আমাদের যেতে হবে মূল স্যার। কোর্স প্ল্যানটা একটু নিয়ে আসি। জি, ঠিক আছে, জি। আপনি একটু স্যার মূল কোর্স প্ল্যানটা একটু নিয়ে মূল আসেন, এই ফাঁকে মূল হচ্ছে কোর্স প্ল্যানটা নিয়ে নিই। আমরা একটু শিক্ষার্থীদের সাথে কথা বলে ফেলি। চমৎকার, আমাদের হাফেজ আসাদ উদ্দিন ভাই একটা চমৎকার কথা বলেছেন, সালাতের টাইমটা একটু দেখা উচিত। ভাই অবশ্যই অবশ্যই, আমরা অবশ্যই এই টাইমটা সবসময় বিবেচনা করি। আমাদের যারা মুসলিম ধর্মাবলম্বী ভাইরা আছেন, ইসলামের মহান আলোয় যারা আলোকিত, সে মানুষদের জন্য আমরা কিন্তু সবসময় এই ব্যাপারটা চেষ্টা করি। আমাদের ক্লাসের সময়টাতে দেখা যায় দুই ওয়াক্তের নামাজ মাঝে মধ্যে পড়ে যায়। কখনো আমরা দেখতে পাই আমাদের হচ্ছে মাগরিবের নামাজের সময় হয়ে যায়, আবার কখনো দেখা যায় আমাদের এশারের সালাতের সময় হয়ে যায়। এই ব্যাপারটা কিন্তু আমরা বেশ গুরুত্বের সাথে দেখে থাকি। ঠিক আছে, এই ব্যাপারটা সবসময় হবে। আর যে ব্যাপারটা আমাদের আগে সাব্বির ভাই বলে গেছেন, আমাদের কিন্তু কখনো যদি কোনো কারণে অসুস্থতা কিংবা কোনো কারণে সমস্যার কারণে যদি ক্লাস মিসও হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের রেকর্ডেড ক্লাস বা রেকর্ডেড আপনাদের ভিডিওগুলো সবসময় কিন্তু আমাদের টেলিগ্রামে একটা গ্রুপ থাকে, সেই গ্রুপে কিন্তু আপনি লিঙ্ক গ্রুপ সবসময় আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, আচ্ছা। ওভারঅল আমরা হচ্ছে আমাদের যে যে কথাগুলো বলছিলাম সেটা যদি একটা সামারি করার চেষ্টা করি, অর্থাৎ আমাদের কোর্স প্ল্যানে যাওয়ার আগে আমি যদি আপনাদের একটু সামারি দেওয়ার চেষ্টা করি, আমরা মূলত আপনাদের সাথে কথা বলা বা আলাপটা শুরু করেছিলাম প্রাইমারি শিক্ষক নিয়োগে। প্রাইমারি শিক্ষক নিয়োগে বড় রকমের একটা সার্কুলার আসতে চলেছে, যেখানে অনেক বড় একটা মানে সংখ্যক মানুষকে নিয়োগ দেওয়া হবে, যেটা আমাদের জন্য খুবই খুবই ভালো একটা সুসংবাদ। এবং এই সুসংবাদের সারথি হতে, এই স্বপ্নের যাত্রীটা হতে হয় আমাদের দরকার একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি। আর এই পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য আপনি জানেন কিন্তু আপনার গোলটা লক্ষ্যটা একদম স্থির থাকতে হবে। কেন ভাই? কারণ আমি জানি আগে যেখানে ছিল 13তম গ্রেড, এখন সেটা 12তম গ্রেড। বলা হচ্ছে কিছুদিন পর আপনার সিনিয়র শিক্ষক হয়ে গেলে 11তম গ্রেড, এরপর প্রধান শিক্ষক হয়ে গেলে 10ম গ্রেড। ভালো একটা পদোন্নতি হচ্ছে। এরপর আমি নিজে স্যারের কাছ থেকে আরো একটা ব্যাপার জেনে নিয়েছি যে স্যার, আমার এক্সট্রা জানার আগ্রহ, আমি কি স্বাস্থ্য ভাতা পাবো, আমি কি হচ্ছে বাসস্থান ভাতা পাবো, এগুলো পাবো কিনা, এগুলো সবকিছু থাকছে। পাশাপাশি একটা ছুটি বা একটু বন্ধের ব্যাপারটা এইটা থাকছে। পরীক্ষা কি অনেক কঠিন? উত্তর হচ্ছে না ভাই, পরীক্ষা অনেক কঠিন না। লিখিত ঝামেলা নাই। আপনার উপজেলাতে নিয়োগ হবে এমসিকিউ পার্টে, বা এমসিকিউ পার্টে কি মানসিক দক্ষতার কঠিন কঠিন প্রশ্ন আসবে, বা ভূগোলের অনেক কঠিন প্রশ্ন আসবে, বা সুশাসন ও নৈতিকতার অনেক কঠিন প্রশ্ন আসবে? উত্তর হচ্ছে খুব বেশি না। এগুলো আসে না, শুধুমাত্র বাংলা, ইংলিশ, ম্যাথ জিকে। বাংলা, ইংলিশ, ম্যাথ জিকে মাত্র 4টা সাবজেক্ট পড়ে সরকারি একটা চাকরি আল্লাহর রহমতে নিশ্চিত করার সুযোগ থাকছে। তাহলে আপনি ব্যাপারটা ভেবে দেখেন, অনেক বড় একটা সুযোগ আমাদের জন্য কিন্তু এটি বলা যেতে পারে। একই সাথে কোটা প্রথা, কোটা প্রথার যে ব্যাপারটা ছিল সেই ব্যাপারটা এখন নাই। নারী কোটা, পোষ্য কোটা, এই জাতীয় কোনো কোটা এবার কিন্তু থাকছে না। শুধুমাত্র 7% কোটা থাকছে। ওই কোটা থেকেও একটু একটু বাদ যাওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, সুতরাং 93%-এরও বেশি মেধার মাধ্যমে নিয়োগ হতে চলেছে। সুতরাং বলা যেতে পারে বিশাল বড় একটা সুযোগ। এবং এই সুযোগে ক্যারিয়ার আপনাদেরকে কি কি সুযোগ সুবিধা দিবে সেটাও কিন্তু স্যার আমাদেরকে চমৎকার করে বলে দিয়েছেন। সুতরাং বলা যেতে পারে এটা একটা অসাধারণ ব্যাপার। স্যার, আপনি যদি একটু আমাদেরকে আরেকটু বলেন এই আচ্ছা, ব্যাপারটা। আমি বলার আগে জি, আপনাকে একটা প্রশ্ন করতে চাই। অবশ্যই স্যার। সেটা হচ্ছে জি স্যার। আমরা জি, সবগুলা বিষয় সম্পর্কে জি, জাস্ট একটু রাফ একটু ধারণা নিব যে আমরা অবশ্যই। কিভাবে জি, বা কোন সাবজেক্ট পড়বো। আচ্ছা। আমি হচ্ছে অনেকবার আলোচনা করেছি ম্যাথ জি, নিয়ে, এবার আপনি একটু জিকে কিভাবে পড়তে হবে এটা একটু যদি আচ্ছা আলোচনা আচ্ছা করতে আচ্ছা। চান। জি, জিকের ব্যাপারটা আসলে আমি যে ব্যাপারটা বলতে চাই, কিভাবে ভালো মার্কস যে তোলা যায়। কিভাবে ভালো মার্কস তোলা যায়। জিকের একদম প্রথম যে সমস্যাটা, একদম প্রথম সমস্যাটা, সেটা হচ্ছে ভাই আমাদের মনে থাকে না। এইটা হচ্ছে জিকের সবচেয়ে বড় প্রবলেম। মানে আমরা যারাই হচ্ছে জিকে পড়াই, আমরা সবার আগে যে ব্যাপারটা নিশ্চিত করার চেষ্টা করি, একজন শিক্ষার্থী এমন ভাবে জিকেটা পড়তে হবে যেন সে ভাই মনে রাখতে পারে। সে হচ্ছে মনে রাখতে পারে। জিকেটা এমন ভাবে আপনি পড়বেন যেন আপনি মনে রাখতে পারেন। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই, কিভাবে পড়লে আমার মনে থাকবে? মনে থাকার পদ্ধতিটা খুব সহজ। আমরা সাধারণত দেখা যায় এই চাকরির বাজারটাতে যারাই আমরা পড়ানোর চেষ্টা করি, তারা এমসিকিউ বেসড আকারে আপনাদেরকে পড়াই। অর্থাৎ পুরো ঘটনাটা আমাদের আর জানার আগ্রহ থাকে না। আমরা শুধুমাত্র প্রশ্নের উত্তর, মানে প্রশ্নটা এটা, উত্তরটা এটা, এটা জেনে ক্লাসটা বা গল্পটা খতম করে দিই। কিন্তু না, এইভাবে আপনি পড়বেন না। আপনি শুরু থেকে শেষ পর্যন্ত যাওয়ার চেষ্টা করবেন একটা গল্পের আঙ্গিকে। পুরোটা বিস্তারিত আপনি যাওয়ার বা জানার চেষ্টা করবেন। যেমন
আমি যদি একটু আমাদের ক্যারিয়ার এইডের কোর্স প্ল্যানটা আপনার সাথে বলি, ক্যারিয়ার এইডে আমি যেটা আপনাকে ফার্স্টে বলেছিলাম, 16টা লেকচারে চমৎকার করে সাজানো। আপনি যদি লেকচারে এসে আসেন, আপনার সাথে চমৎকার করে আমরা হাঁটতে শুরু করব। কোথা থেকে হাঁটাটা শুরু করব? হাঁটাটা শুরু করব ভাই আমি আলেকজান্ডারের হাত ধরে। আমি আলেকজান্ডারের হাত ধরে গল্প বলা আপনার সাথে স্টার্ট করব। আলেকজান্ডার ঘোড়া ছুটিয়ে এই অঞ্চল জয় করতে ছুটে এলেন, আর আলেকজান্ডারের সাথে সাথে ইতিহাসবিদরা আসলেন। তাদের হাত ধরে প্রথমবারের মতো আমি ইতিহাস দেখব। আপনি প্রশ্ন করতে পারেন কত দূর হাঁটবেন, কত দিন পর্যন্ত হাঁটবেন? আমি আপনার সাথে হেঁটে হেঁটে চলে আসবো 1947 পর্যন্ত। আমি দেখব ভারত কিভাবে ভাগ হলো, দেশ ভাগের সে কঠিন পরিণতি বা কঠিন অবস্থা আমি আপনাদের সাথে দেখব। দেখার পর দেশ ভাগের সে প্রেরণা নিয়ে আমি এরপর হাঁটতে শুরু করব আপনাদের সাথে পাকিস্তান পিরিয়ডের দিনগুলোতে। আমি দেখব কেমন করে পাকিস্তানের ওই সময়টাতে একের পর এক আন্দোলন সংগঠিত হয়েছে। অর্থাৎ আমরা ভাষা আন্দোলনের দিনগুলো দেখব, আমরা 69-এর গণ অভ্যুত্থান দেখবো, 66-র 6 দফা দেখবো, 70-এর নির্বাচন দেখবো। অর্থাৎ পুরো ঘটনাটা বিস্তারিত আমরা জানার চেষ্টা করব। গল্পে গল্পে পুরো ঘটনাটা বলবো, আপনারা সুন্দর করে খাতার মাঝে নোট করবেন। এরপর চমৎকার ভাবে আমাদের যে লেকচার শিট গুলো আপনাদেরকে দেওয়া হবে সেগুলোর সাথে মিলিয়ে নেবেন। আপনি যখন পুরো কাহিনীটা পড়ে ফেলবেন, আপনি অবাক হয়ে খেয়াল করে দেখবেন আপনার আর কোনো কিছু কঠিন লাগছে না। আপনি চমৎকার করে প্রতিটা এমসিকিউ আপনি দেখাতে পারেন। এরপর আপনি যদি বলেন ভাই এরপর কি করবেন, এরপর মনে করেন 3 নম্বর লেকচার পাকিস্তান পিরিয়ডটা 70-এর নির্বাচনে আমরা শেষ করে দিলাম। চমৎকার করে 70-এর নির্বাচনে পাকিস্তানের গল্প শেষ। এরপর পুরো একটা লেকচার জুড়ে আমরা জানি আমাদের পরীক্ষার জন্য মুক্তিযুদ্ধ কতটা গুরুত্বপূর্ণ। পুরো একটা লেকচার জুড়ে যুদ্ধের সে দিনগুলোতে আমরা ফেরত যাবো। পুরো একটা লেকচারে মুক্তিযুদ্ধ দেখবো। আপনি কিভাবে দেখবেন? কিভাবে দেখবেন মুক্তিযুদ্ধ? একদম সুন্দর করে মার্চের প্রথম দিন থেকে আমরা পথে চলা শুরু করব। অসহযোগ আন্দোলনের ঘোষণা, এর পরবর্তীতে জাতীয় পতাকার উত্তোলন, এর পরবর্তীতে কিভাবে বিক্ষুব্ধ হয়ে উঠল ঢাকা শহর, 7ই মার্চের ভাষণ, 25শে মার্চের কালো রাত, এরপর স্বাধীনতার ঘোষণা, বেতার থেকে রেডিও থেকে ভেসে আসছে মেজর জিয়াউর রহমানের কণ্ঠস্বর। অতঃপর আমরা দেখব প্রবাসী বাংলাদেশ সরকার গঠন। এরপর 11টি সেক্টরে ভাগ হয়ে যাওয়া, এক একজন সেক্টর কমান্ডারের নেতৃত্বে সবার যুদ্ধে ঝাঁপিয়ে পড়া, এরপর বিজয়, আর সেই বিজয়ের গল্প নিয়ে অনেক অনেক মুক্তিযুদ্ধের গল্প, উপন্যাস, চলচ্চিত্র, নাটক, ভাস্কর্য এভাবে দেখবো। আর ঠিক এভাবেই একটা একটা লেকচার করে আমরা এগিয়ে যাব। প্রথমে আমরা বাংলাদেশ পার্টটা দেখবো, এরপর এইভাবে বাংলাদেশ পার্টটা দেখার পর আমরা চলে যাব ইন্টারন্যাশনাল পার্টে। আমরা আন্তর্জাতিক বিশ্ব সম্পর্কে মানচিত্র ধরে ধরে পৃথিবীর প্রতিটা জায়গা নিয়ে আলাপ করব। বাংলাদেশ পার্টেও মানচিত্র ধরে ধরে আমরা নদী, খাল, বিল, কোথায় কোন উপজাতি বসবাস করে প্রতিটা টপিক আপনাদের সাথে আলাপ করার চেষ্টা করব। অতঃপর আমরা জানি জিকে নামটি তার সাধারণ জ্ঞান, কিন্তু আসলে সে সাধারণ না। সে আসলে এক গাদা জিনিসের একটা মিশ্রিত রূপ। এরকম সাধারণ জ্ঞানের মধ্যেই আপনি অবাক হয়ে দেখবেন থেকে যেন আকাশ থেকে বাতাস থেকে হঠাৎ করে বিজ্ঞানের প্রশ্ন চলে আসবে। আপনি অবাক হয়ে দেখবেন বিজ্ঞানের ছোট ছোট একদম সাধারণ বিজ্ঞানের একদম টুইস্ট মাখা মাখা কিছু প্রশ্ন আপনাকে করে উঠবে। আপনাকে প্রশ্ন করবে কোন আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি। তাহলে বিজ্ঞানের এই জ্ঞানগুলো এবং সব শেষে সাধারণ জ্ঞান নাম দিয়ে আমরা চালিয়ে দেব আইসিটি। অর্থাৎ আমরা এভাবেই 16টা লেকচার সম্পন্ন করব। এমন ভাবে আমরা করব মনে থাকবে সবকিছু, গল্প হবে অনেক কিছু, আর এভাবেই হবে একটি চমৎকার জিকের প্রস্তুতি। আশা করি আপনারা বুঝে গেছেন কেমন ভাবে জিকের প্রস্তুতি নিতে হবে। এইবার বাকি প্রস্তুতির জন্য আমরা কিন্তু আবার ফিরে যাবো স্যার কাছে। স্যার বাকি আরেকটা প্রস্তুতি হচ্ছে আমরা এখন একটু আমাদের যে ওভারঅল যে কোর্স প্ল্যানটা জি, জি। আছে এটা একটু দেখা দরকার। জি, আবির চলো ভাই একটু দেখি। ব্যবস্থা করেন, আচ্ছা, কোর্স প্ল্যানটা একটু ব্যবস্থা আমরা করা একটু উচিত। কোর্স প্ল্যানের দিকে যাওয়ার চেষ্টা করছি। আর সাব্বির ভাই আজকে ভর্তি হলে কি কোনো স্পেশাল ডিসকাউন্ট আছে? হ্যাঁ, আজকে ভর্তি হলো হচ্ছে, আজকে ভর্তির কোনো স্পেশাল অফার আছে? যে আজকে ভর্তি হলে 50% ডিসকাউন্ট। আজকে কয়টার মধ্যে ভর্তি হতে হবে? আজকে রাত 12টার ভিতরে ভর্তি হলে সবার জন্য 50% ডিসকাউন্ট থাকবে। কি শিওর? জি জি শিওর। আচ্ছা আচ্ছা, এটা কিন্তু শিক্ষার্থীরা চমৎকার একটা খবর। স্যার আপনি কি বলেন? অবশ্যই অবশ্যই। একদম চমৎকার একটা খবর। কারণ অলরেডি আমি যেটা পরে দেখতে হইলেও পাচ্ছি, হইতে হবে, আগে হইলেও হইতে হবে। আগে হলেও হতে হবে, আজকে যারা হবে তাদের জন্য 50%-এর একটা ডিসকাউন্ট থাকছে। আমি যেটা দেখতে পাচ্ছি ঘড়ির কাঁটায় এখন প্রায় 9টার কাছাকাছি বাজে। অর্থাৎ আর কিন্তু সময় বেশি বাকি নেই, আর মাত্র অল্প কিছুক্ষণ, এরপরই আপনারা কিন্তু
এই সুযোগটা হারিয়ে ফেলবেন। সুতরাং তাড়াতাড়ি একটু নাম্বারে যোগাযোগ করুন এবং আপনাদের ভর্তির ব্যাপারটা নিশ্চিত করবেন, একটু ভর্তির ব্যাপারটা নিশ্চিত করে ফেলবেন। স্যার একটু যদি দেখা যায় এর জন্য 50% ছাড়, আজকে কি 12টা পর্যন্ত? জি 12টা পর্যন্ত। তাইলে সাবির ভাইটা খেয়াল রাখবেন। বাংলা, স্যার একটু বাংলাটা বলেন। আচ্ছা বাংলার ব্যাপারটা, জি বাংলার ব্যাপারটা আপনাদের সাথে একটু ক্লিয়ার করে নেওয়া যায়। দেখেন এইখানে কিন্তু বাংলার চমৎকার করে কোর্স প্ল্যানটা দেওয়া আছে। একটু আপনারা যদি দেখেন প্রথম দিকে লেকচার গুলো যদি একটু দেখার চেষ্টা করেন, প্রথম দিকে আমরা ব্যাকরণ পাঠের উপরে দক্ষ হয়ে ওঠার চেষ্টা করব। আমাদের লেকচার 1 থেকে শুরু করে একদম লেকচার 8 পর্যন্ত, অর্থাৎ প্রথম 8টা লেকচারে আমরা দেখে ফেলবো বাংলার ব্যাকরণ অংশটুকু। ব্যাকরণ অংশের মধ্যে একদম শুরু থেকে আমরা কথা বলবো বাংলা ভাষা, এরপর বাংলা ব্যাকরণ কেমন করে এলো, এরপর ধ্বনি বর্ণ অর্থাৎ যে মূল বিষয়গুলো আছে সেগুলো প্রথমে দেখবো। দ্বিতীয় ক্লাসে এরপর আমরা আমাদের সহজ সহজ যেগুলো হচ্ছে সন্ধি, ধাতু, সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, অর্থাৎ বিরোচন যে পার্টটা আছে সে বিরোচন পাঠে যাওয়ার জন্য এই ব্যাপারগুলো দেখবো। খুব বেশি কঠিন না এই ক্লাসটা, বলা যেতে পারে কিছুটা সহজই। এরপর পরের ক্লাসটাও কিছুটা সেই ধারার মতো, একটা টপিক হবে কঠিন, প্রকৃতি ও প্রত্যয়। এটা আমার কাছে কঠিন লাগে, আমি জানি না আপনাদের কাছে কেমন লাগে। অনেকের কাছে স্যার এটা সত্যি কঠিন, ঠিক আছে। সো প্রকৃতি ও প্রত্যয়, উপসর্গ, এটা একটু কঠিন, বাগধারাটা কিছুটা সহজ। অর্থাৎ চমৎকার করে একটা টপিক রাখা হয়েছে বা দুইটা টপিক রাখা হয়েছে কঠিন, আরেকটা টপিক রাখা হয়েছে সহজ, যেন আপনি কাভার আপ করতে পারেন। এরপর আপনি যদি দেখেন লেকচার 4 সমাস খুবই কঠিন, আবার বলা যেতে পারে খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু সমাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, দ্বন্দ্ব কর্মধারয় মানে এগুলো আসবেই, পরীক্ষাতে আসবেই সমাস। সুতরাং সমাস, এর পাশাপাশি বাগধারা, এক কথা প্রকাশ, বাগধারার এক কথা প্রকাশের তুলনামূলক সহজ, সমাসটা একটু কঠিন, দুইটা মিলিয়ে চমৎকার করে লিখেছে। এরপর লেকচার 5 শব্দ, এর পরবর্তীতে আপনি দেখতে পাবেন শব্দের শ্রেণী বিভাগ, শব্দের বিবর্তন, মানে শব্দ নিয়ে কথাবার্তা। এরপর লেকচার 6 আমরা চলে যাব পদ নিয়ে কথা বলার জন্য। প্রত্যেকটা পদ ধরে ধরে আমরা কথা বলবো, বিশেষ্য বিশেষণ সবকিছু। এভাবেই আমরা আগাবো, আর লাস্টে গিয়ে লেকচার 9-10 বাংলা সাহিত্য নিয়ে চমৎকার করে কথা হবে, অনেক অনেক বই নিয়ে, অনেক অনেক কবি সাহিত্যিক নিয়ে। আশা করি শিক্ষার্থীরা বুঝে গেছেন আপনাদের কিভাবে আমরা আগাবো। একটু আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটাও জানিয়ে ফেলুন, আর এই সাথে আমি আবার স্যারের কাছে ফেরত যাবো পরবর্তী বিষয়ের জন্য। স্যার একটু যদি সামনে চলে যান। জি স্যার, ইংরেজি আপনার পাঠ সম্পূর্ণ। আচ্ছা, ইংলিশ, যদি আমি ম্যাথের টিচার, জাস্ট ইংলিশ এটা আমরা যে বোঝাতে হবে স্যার। জিনিসগুলো দেখবো যে এখানে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, এখানে যে 14টা লেকচার আছে, 14টা লেকচারের মধ্যে আমাদের পুরো কোর্সটা কভার আপ করা হবে। এবং এখানে আপনার প্রিপোজিশন, ভার্ব, রাইট ফর্ম অফ ভার্বস, এইটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক। এখান থেকে ম্যাক্সিমাম পোর্শন অফ কোয়েশ্চেন চলে আসে, রাইট ফর্ম অফ ভার্বস। ঠিক আছে, আপনারা হচ্ছে কাইন্ডলি এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখেন। আপনারা বাসায়ও এইভাবে আপনারা ধরবেন যে এটা আপনি 2 দিনে শেষ করবেন, বা এটা আপনি হচ্ছে 3 দিনে শেষ করবেন, এটা আপনি 2 দিনে বা 3 দিনে শেষ করবেন। এইভাবে টার্গেট করে আপনারা কিন্তু বাসায়ও প্রিপারেশনটা কমপ্লিট করতে হবে, তাহলে গুছানো একটা প্রস্তুতি হবে। এবং সবগুলা বিষয় এখানে একদম জিরো থেকে আপনার হচ্ছে যে অ্যাডভান্স পর্যন্ত আলোচনা করা হয়েছে। তারপরে আপনার হচ্ছে যে সেন্টেন্স নিয়ে, কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে, ফ্রেজ, তারপর হচ্ছে আপনার আপনার হচ্ছে যে যেটা বলে যে সেন্টেন্স কারেকশন, তারপর হচ্ছে আপনার ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। তো মোটামুটি এইভাবে 14টা লেকচার, মানে 14টা পার্ট বা 14টা ধাপে আমরা এই জিনিসটা শেষ করবো। বাসায় করার সময় আমরা এটা 2-3 দিনের মধ্যে এটা কভার করার চেষ্টা করবো। আমরা যে স্টাডি রুটিন যেটা করব সেটাও এইভাবে আমরা কভার করার চেষ্টা করব। এই পর্যায়ে আমরা দেখবো যে অলরেডি আমাদের ম্যাথের উপর একটা ফ্রি লাইভ ক্লাস করা হয়েছে, সেখানে এটা বিস্তারিত আলোচনা করা হয়েছে যে মূলদ, অমূলদ সংখ্যা, নাম্বার সিস্টেম, তারপর হচ্ছে সুদ, ঐকিক নিয়ম। তো এই যে প্রথম 7টা লেকচার থাকবে, এই 7টা লেকচার হচ্ছে আমার যে পাটিগণিত সংক্রান্ত, পাটিগণিত, এখানে পাটিগণিত সংক্রান্ত লেকচার থাকবে। তারপরে হচ্ছে বীজগণিত, সূচক, ধারা, তারপরে এইটা 12 নিয়ে পর্যন্ত স্যার। হচ্ছে আমার যে 12 পর্যন্ত আসবে। ঠিক আছে, এবং সর্বশেষ আপনার যে 4টা লেকচার আছে, এটা হচ্ছে আমার জ্যামিতি। জ্যামিতি সংক্রান্ত। এইভাবে করে আমাদের একটা গোছানো প্রস্তুতি আছে, যে 16টা ক্লাসের মাধ্যমে আমরা গোছানো প্রস্তুতি। এর মাঝখানে আপনার হচ্ছে যে পরীক্ষা থাকবে, তারপরে হচ্ছে মডেল টেস্ট থাকবে, তারপরে হচ্ছে আপনার এখানে যে টপিক ভিত্তিক আমাদের রিভিউ ক্লাসও থাকবে। থাকবে, রিভিউ রিভিউ করতে পারবেন। পাশাপাশি আপনাদের ম্যাথের মডেল টেস্টের পরে আমি দরকার হলে আপনাদের জন্য আলাদা করে
আমি এখানে আলাদা করে আমি সলভ ক্লাস নিয়ে আপনাদের এই ম্যাথে এই সমস্যাগুলো সলভ করার চেষ্টা করব। তো হেজিটেশন করে কিছু নাই। আর সিক্রেট গ্রুপ আপনারা যদি কোনো ইনস্ট্যান্ট কোনো ম্যাথে আটকে যান, ম্যাথটা আমাকে দিবেন, আমি হচ্ছে আলাদা করে আপনাকে সলভ করে দিয়ে দিব, অথবা পরের দিন ক্লাসে আমি ম্যাথটা আলাদা করে আমি জিনিসটা বুঝিয়ে দিব। তো আপনাদের প্রেশার নেওয়ার বা টেনশন করার কোনো কারণ নেই। চমৎকার স্যার। ঠিক আছে, তাহলে পরের স্লাইডে চলে যাই। এটা হচ্ছে জিকে, এটা আলোচনা করে ফেলেছি অলরেডি স্যার। আলোচনা করা হয়েছে। তারপরও স্যার যদি কিছু বলতে চান যে না, একদমই আমরা যেভাবে বলেছি ঠিক সেভাবেই কিন্তু একদম এখানে 16টা লেকচার 16টা বলেছি, লেকচার আছে, 16টা 16টা লেকচার নিয়ে লেকচারের আমরা কথা মধ্যে বলে এই ফেলেছি জিনিসগুলো স্যার। কমপ্লিট করা হয়েছে। একদম স্যার। তো আজকে রাত্রে 12টা পর্যন্ত আমাদের এখানে 50% ডিসকাউন্ট চলছে, এবং আমাদের টোটাল যে প্রিন্টেড বই আছে একটা, একটা সরি, আমাদের এখানে একটা প্রিন্টেড বই আছে, আমাদের হচ্ছে মূল 60টা লেকচার আছে, 60টা লেকচার আছে, এবং আমাদের 60টা লেকচার ক্লাসের পাশাপাশি রিভিউ ক্লাস সহ মোট 90টি ক্লাস আছে। মোট 90টি ক্লাস আছে, আমি আবার বলছি, মোট 90টা ক্লাস আছে, মানে ম্যাক্সিমাম পোর্শন অফ ক্লাস, ক্লাস টেস্ট আছে 70টি। 70টা, আমাদের এখানে রিভিউ ক্লাস আছে, তারপর হচ্ছে সাবজেক্ট ফাইনাল আছে 8টা, মডেল টেস্ট আছে 10টা। এবং এই 10টা মডেল টেস্ট আপনারা হচ্ছে পুরা দেশব্যাপী হবে। এই 10টা মডেল টেস্টের মাধ্যমে আমাদের যে ক্যারিয়ারের যে চট্টগ্রাম, ঢাকা সহ, ঢাকার ভিতরে বাইরে, অনলাইনে অফলাইনে, এবং সবগুলো একসাথে হবে। এবং এটা যেহেতু মাস পরীক্ষা, মাস পর্যায়ে নিজেকে যাচাই করতে পারবে। যাচাই করতে এবং পারবে। আমি মনে করি এই এক্সামটা আপনার জন্য, এই যে 10টা মডেল টেস্ট আছে, এটা আপনার সর্বোচ্চ শক্তি দিয়ে নিজেকে যাচাই, এবং এইটার যে প্রশ্নগুলো স্ট্যান্ডার্ড হবে, এবং এইখানে প্রত্যেকটা প্রশ্ন, একদম প্রত্যেকটা প্রশ্ন, আমাদের এখানে টিচার্স প্যানেলে যারা আছে, সরাসরি যে কোর্স টিচার যারা আছে তারা প্রশ্ন করবে। আচ্ছা মানে চমৎকার। বাইরের কোনো, মানে হচ্ছে কোনো, মানে হচ্ছে আনঅথরাইজড লোকজন এখানে প্রশ্ন করবে না, প্রশ্নটা অবশ্যই স্ট্যান্ডার্ড হবে, এটা চমৎকার। আশা করা যায়। যেমন লাস্ট বিসিএস এর এখানে যেমন আমি কাজ করেছি, এখানে মডেল লিস্টে কিছু মডেল লিস্টের প্রশ্নে আমি কাজ করেছি। তো এরকম আপনার এইখানে যে আমাদের যে মানে মডেল টেস্টটা হবে, এটা খুব মানসম্মত একটা মডেল টেস্ট হবে, এবং এইখানে আপনি পুরো দেশব্যাপী নিজেকে যাচাই করার একটা সুযোগ পাবেন। পাশাপাশি আমরা যেটা মনে করব যে আপনাদের যদি আরো ক্লাস দরকার হয়, আমাদের যে সিক্রেট গ্রুপে আপনারা কথা বলবেন, সেইখানে আমরা হচ্ছে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারবো, বা এই জিনিসগুলো আমরা অ্যাড করতে পারবো। তো আমি একটা সবার শেষে একটা স্লোগান বলতে চাই: আজ শেখো, কাল শেখো। অর্থাৎ আপনি আজকে শিখবেন এবং কালকে আপনি শেখাবেন, জি সেটা। এবং কালকে শেখানোর জন্য আপনার আজকে একটা মোটিভেশন দরকার, যে আমি আগে নিজে শিখবো, নিজেকে প্রস্তুত করবো। ঠিক আছে, এইভাবে আপনার শিক্ষক হওয়ার পথ চলাটা শুরু হবে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কারো কোনো প্রশ্ন থাকলে আমরা টিচার্স প্যানেলে, যে আমাদের সাথে মুবিন স্যার আছেন, আমি অভি স্যার আছি আপনাদের সাথে, আপনাদের যে কোনো সার্বক্ষণিক দরকারে, এবং আমি যে সিক্রেট গ্রুপে যেখানে আছে, এখানে আপনাদের গাইডলাইন সংক্রান্ত কোনো সমস্যা হলে, এবং আমরা স্পেশাল গাইডলাইন বা স্পেশাল কোনো ক্লাস দরকার হলে আমরা এটা ব্যবস্থা করব। এবং আমাদের এখানে যে কোনো সমস্যা আমাদের টিমকে অবশ্যই জানাবেন, খুবই হেল্পফুল আমাদের যে। আর আমাদের এখানে ভর্তির ব্যাপারে আপনারা যে অনলাইনে হবেন এরকম না, আমাদের আমার যে ব্রাঞ্চ আছে, ফার্মগেট ব্রাঞ্চ আছে, তারপরে হচ্ছে যাত্রাবাড়ি বা অন্যান্য ঢাকার বাইরে যে চট্টগ্রাম যে ব্রাঞ্চ আছে, সেখানেও আপনারা ভর্তি প্রস্তুতি বা ভর্তির যে কার্যক্রমগুলো আছে সেগুলো করতে পারেন। তো স্যার, শেষে যদি আচ্ছা কিছু বলতেন। আমরা একদমই শেষ দিকে চলে এসেছি। আমাদের হচ্ছে স্যার হাফেজ আসাদউদ্দিন ভাই জানতে চেয়েছেন ক্লাস কবে থেকে শুরু হবে, সেটি যদি একটু বলে দেন স্যার। আমরা জুলাই ক্লাস মাসে। 20 তারিখ জি। থেকে শুরু হবে, আর সপ্তাহে তো 3 দিন ক্লাস হবে। আচ্ছা। আর সপ্তাহে 3 দিন হোক, 4 দিন হোক, কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে আমরা যখন দেখবো পরীক্ষার ডেট কাছে দিয়েছে, তখন আমরা ক্লাস বাড়িয়ে দিব। কিন্তু আমরা যে প্রমিস করেছি যে 90টা ক্লাস এখানে হবে, আমরা ক্লাস 3 দিন হোক, 4 দিন হোক, যেটাই হোক না, আমরা যে 90টা ক্লাস বলেছি, আমরা এই 90টা ক্লাস নিয়ে ছাড়বো। তাই। এখানে যদি আমাদের ব্যাচে যদি একজন স্টুডেন্টও থাকে, আমরা অবশ্যই 90টা ক্লাস আমরা সমাপ্ত করবো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের স্ট্রেংথ। ওকে। একদম। আর আমাদের যে বইগুলো আছে এগুলো মোটামুটি মানসম্মত। এটা হচ্ছে যে এটা তো অনলাইনে কালেকশন করা যাবে না? জি। অনলাইনে কালেকশন করা যাবে, অফলাইনেও কালেকশন করা যাবে। আপনারা সরাসরি আমাদের যে অথরিটি আছে সেখানে কথা বলবেন। আর আমাদের এখানে ফোন নাম্বারও দেওয়া আছে, পেজের নিচে আমাদের কমেন্ট সেকশনে ফোন নাম্বার দেওয়া আছে, ব্রাঞ্চ গুলাও, ঢাকার বাইরের ব্রাঞ্চ গুলো দেওয়া আছে। আমাদের যথেষ্ট সাপোর্টিভ। তো আমাদের এই সপ্তাহ জুড়ে আমাদের হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টিভ লাইভ ক্লাস হবে। যে আপনার ধরেন হচ্ছে যে মুবিন স্যার হচ্ছে জিকে এর একটা লাইভ ক্লাস নেবেন, আমি হচ্ছে যে অলরেডি একটা ম্যাথের একটা ফ্রি লাইভ ক্লাস নিয়েছি, আরো নিব।
তারপর হচ্ছে বাংলার উপর লাইভ ক্লাস থাকবে, ইংলিশের উপরও লাইভ ক্লাস থাকবে। এই ক্লাসগুলোর মাধ্যমে আপনারা যেমন হচ্ছে একটা নতুন ধারা তৈরি করবেন, এবং আমরা একটা অনুরোধ করব, সবাই অবশ্যই ক্লাসগুলো লিখে লিখে করবেন। একদম আপনারা শুধু ওই যে মুভি দেখার মতো যে মজা পাইলেন ক্লাস শেষে দেখলেন এরকম হলো একটা না, হলো না। হ্যালুসিনেশন হবে। ঠিক আছে, আমি সবাইকে অনুরোধ করবো যে অবশ্যই লিখে লিখে করবেন, তাহলে আপনারা হচ্ছে অনলাইন ক্লাস থেকে সর্বোচ্চ বেনিফিট পাবেন। স্যার, একদম। আচ্ছা, আমরা একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছি, প্রায় আমরা 1 ঘন্টা 30 মিনিটের কাছাকাছি সময় ছিলাম। ইনশাল্লাহ আপনারা আশা করি পরিষ্কার ভাবে প্রাইমারি শিক্ষক নিয়োগের একটি পূর্ণাঙ্গ প্রস্তুতিমূলক গাইডলাইন পেয়ে গেছেন। কিভাবে পড়তে হবে, কি পড়তে হবে, কিভাবে একটা গাইডলাইন সাজাতে হবে, কিভাবে একটা স্টাডি প্ল্যান সাজাতে হবে, এবং সাধারণ জ্ঞান বাংলা, ইংরেজি এবং ম্যাথ কোনটা কিভাবে পড়তে হবে সবগুলো সম্পর্কে জেনে গেছেন। এবং কেন এই চাকরিটির জন্য আপনার চেষ্টা করা উচিত, এই চাকরিতে কি কি সুযোগ সুবিধা রয়েছে সেগুলো জেনে গেছেন। এবং আরো চমৎকার ব্যাপারটি হচ্ছে এই পথ চলাতে আবার এই গোলটি পাওয়ার জন্য ক্যারিয়ার এইডের মতো একটি অসাধারণ সঙ্গীরও কিন্তু আপনারা খোঁজ পেয়ে গেছেন। আমাদের বিশ্বাস এই সঙ্গীর সাথে আপনারা অনেকটুকু পথ চলবেন। আর সেই পথযাত্রা শুরু আজকের এই সময়টা থেকেই ফোন করতে পারেন অথবা কমেন্টে যোগাযোগ করতে পারেন। সকলের শুভকামনা এবং সকলে ভালো থাকুন, এইটুকু জানি আমরা স্যার, শেষ করতে একটা পারি। মেসেজ ড্রপ করে দিব নাকি? জি অবশ্যই অবশ্যই, শেষ মুহূর্তে স্যার মেসেজটা ড্রপ করে আচ্ছা, দিচ্ছি। আমার আমার আমি যখন পার্সোনালি প্রস্তুতি নেই, আমার হচ্ছে যে একটা স্লোগান আমি বইয়ে লিখে রাখতাম, এটা হচ্ছে কঠিন প্রস্তুতি, সহজ যুদ্ধ। আপনার প্রস্তুতিটা কঠিন করার জন্য আমরা আছি, ঠিক আছে? ইনশাআল্লাহ ওকে, ইনশাআল্লাহ। টেক কেয়ার, শুভরাত্রি, আসসালামু আলাইকুম।